আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ এই আয়োজনে। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৬০০রও বেশি ভিডিও করেছে, যেখানে ১৫০০-১৫০রও বেশি লিজেন্ডারি টিচারদের অসাধারণ লেকচার সমূহ রয়েছে, একাডেমিক ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় ভিন্ন ধর্মী একটি সেশন নিয়ে আজকে উপস্থিত হলাম, যেখানে আলোচনা করব গাইডেন্স অফ সেকেন্ড ওয়েভ কোভিড-19। কোভিড-19 সম্বন্ধে কম বেশি আমরা সবাই অনেক বেশি জেনে গেছি। এই টপিকটা নিয়ে আমাদের নর্মাল লাইফ থেকে নিউ নর্মাল লাইফে আসতে আসতে ৮ মাস হয়ে গেলেও এই রোগটা কতটুকু এখন পর্যন্ত বিস্তৃত আছে, বা প্রভাব কতটুকু, বা এটার ব্যাপকতা কতটুকু, ট্রিটমেন্ট আমরা কতটুকু করতে পারছি, বা প্রতিরোধ আমরা কতটুকু করা উচিত, আমরা কতটুকু করছি, সবকিছু নিয়ে আমাদের অনেকের মাঝেই কনফিউশন থাকে। তারই জন্য এই স্পেশাল সেশনটি আয়োজন করা হয়েছে। আমি হোস্ট হিসেবে আছি জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ সেশন 5th ইয়ার। সাথে আছেন খুবই অভিজ্ঞ, খুবই সিনিয়র একজন টিচার, আমাদের খুবই প্রিয় একজন মেন্টর, ডক্টর অঙ্কুর দত্ত স্যার। স্যার আছেন কমিউনিটি মেডিসিনে কর্মরত আছেন ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায়। আর কথা না বাড়িয়ে আমি স্যারের কাছে সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সকলে? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, লাইক এটা উপযোগী একটি টপিক এবং খুবই ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, বোথ আমাদের পরীক্ষার জন্য এমন একটি টপিক নিয়ে আমাদের সাথে সেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা একটা সুন্দর এরকম একটা সেশন আপনারা আয়োজন করেছেন। আমি অ্যাক্সিসকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা জানেন প্যান্ডেমিক এমন একটা সেশনে আমরা আছি যেখানে আসলে আমরা অনেকেই এটার সাথে পরিচিত নই, বা এটা আগে অনেকে আমরা কেউ দেখিনি, এবং আমরা প্রতিদিনই আমাদের অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকে সুস্থ হচ্ছে, অনেকে মৃত্যুবরণ করছে। সো আমাদেরকে এই মুহূর্তে সচেতনতা এবং সেই সাথে আমাদের সঠিক শিক্ষা যদি আমরা নিতে পারি, আমাদের মনে হয় আমরা যারা প্যান্ডেমিক এই এরিয়াতে আছি, বা এখন এই সারা বিশ্ব যে আক্রান্ত হয়ে আছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের সচেতনতাই আমাদেরকে বাঁচতে সাহায্য করবে। তো আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন নিঃসংকোচে। আমরা যতই আলোচনা করব ততই আমরা অনেক কিছু শিখতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি স্যার, ধন্যবাদ স্যার। এই ক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে তাহলে আমরা আজকে কোশ্চেন নিউজ সেশনে চলে যেতে পারি। স্যার এই ক্ষেত্রে আমরা সর্বাধিক আলোচনার বিষয় মার্চ থেকে এখন পর্যন্ত কোভিড-19। আপনার মতামত অনুযায়ী মার্চ থেকে এখন পর্যন্ত কোভিড এর প্রতিচ্ছবি বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন স্যার। আমি কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, প্রথম দিকে কথা বলতে চাই যে আমাদের প্রথম দিকে আমাদের যখন মার্চ মাসে প্রথম পেশেন্ট পাওয়া যায়, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা দুইটার মধ্যে কিন্তু জমিন এবং আসমানের মতো ডিফারেন্স। কারণ তখন কিন্তু আমরা অনেক কিছু জানছি না, অনেক কিছু জানতাম না। এখন যতদিন যাচ্ছে আমরা কোভিডের ব্যাপারে অনেক কিছুই আমরা প্রতিদিন জানতে পাচ্ছি। এবং কোভিডের যে বলতে গেলে আমি সবসময় বলি যে কোভিড হচ্ছে একটা বর্ণচোরা। বর্ণচোরা মানে বর্ণচোরা কি করে, কালার চেঞ্জ করে, যে কোনো অবস্থায় সে তার চেহারা সুরুত চেঞ্জ করে। কোভিডের ক্ষেত্রে কিন্তু সেম অনেক কিছুই হচ্ছে। যেমন মনে করেন আপনার প্রথম দিকে যে আক্রান্তের হার যেরকম ছিল, মাঝখান দিয়ে আপনারা জানেন আমাদের আপনারা যে আইডিসিআর এর রিপোর্ট, টিভি টেলিভিশনে সবকিছুতে আপনি ইনফরমেশন পাচ্ছেন, সেরকম অবস্থা এখন আবার যে অবস্থা, আসলে যদি আমি যদি আমার একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে যদি আমি বলতে চাই, আমি বলতে চাই যে আসলে আমাদের যে অবস্থা বা যে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনের জন্য যে পরিমাণ টেস্ট দরকার ছিল, সেটা মার্চ থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা সেরকম টেস্ট করতে পারিনি। যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু প্রতিদিন 1 লক্ষ টেস্ট হয়। আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু গরিব জাতি, আমরা 14,000 থেকে 15,000 বা সর্বোচ্চ 18,000 বেশি কিন্তু টেস্ট করতে পারি না। এতে ফলত যেটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে কতজন পেশেন্ট অলরেডি কোভিড আক্রান্ত হয়েছে সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে নাই। যেমন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা জানেন
যে বেসিক রিপ্রোডাক্টরি নাম্বার, এটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন যেটা একজন থেকে কয়জন, মানে একটা কোভিড পেশেন্ট কয়জনকে ইনফেক্টেড করেছে। সাধারণত প্রথম দিকে বলা হয়েছিল যে একজন থেকে 3 জন বা এরকম একটা ব্যাপার ছিল, যে আরো মানটা হয়তো বা এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু এটা আরো মানটা এটা কিন্তু ফিক্স ছিল না, কারণ কি আমরা তো সারা বাংলাদেশের পুরা সমস্ত আমাদের যে জেলাগুলোতে আছে, যে পেশেন্ট গুলো আছে, আমরা তো এটাকে পুরো এপিডেমিওলজিক্যাল মডেল করতে পারিনি, আমরা সঠিক তথ্যগুলো ড্র আউট করতে পারিনি। তবে একটা যদি আমরা হিসাব করতে পারি, আমাদের মোটামুটি ভালো একটা পেশেন্ট ছিল। তবে এখন এখন কিন্তু মাঝখান দিয়ে হয়তোবা টেস্টের প্রতি মানুষের একটা অনীহা চলে আসছে। এটা দুটো বিষয় হতে পারে, যে একটা হতে পারে যে আমাদের, আপনারা জানেন এই মুহূর্তে একটা আর্থিক অবস্থায় একটা অবনতি হয়েছে সবারই, কম বেশি সবারই হয়েছে। যখন গভর্নমেন্ট ফ্রি দিয়েছিল তখন দেখা যেত মানুষ কিন্তু, অনেক মানুষ টেস্ট করতে আসতো। যখন গভর্নমেন্ট একটা ঘোষণা দিল, যেহেতু দেখা যাচ্ছে অনেকের কোভিড নাই কিন্তু, সরি, ওর হচ্ছে আপনার সতর্কতার জন্য টেস্ট করতে গিয়েছে, তো দেখা যাচ্ছে যে একই পার্সন 2 বা 3 বার টেস্ট করছে। তখন গভর্নমেন্ট চিন্তা করলো যে এরকম যদি হয়, আমার তো ইনস্ট্রুমেন্ট রিসোর্স তো আমার কাছে খুব অল্প আছে, আমি তো যাদের দরকার তাদেরকে দিতে পারি না। ইভেন এটা একটা ব্যাপার যার জন্য যে হচ্ছে অনেক পেশেন্ট যারা কোভিড আক্রান্ত তারা কিন্তু টেস্ট করাচ্ছে না। আরেকটা জিনিস, আমাদের কিছু সামাজিক সমস্যা দেখা দিয়েছে, কিছু প্রতিবন্ধকতা আছে, আমাদের হেলথ এডুকেশন সিস্টেমে কিছু উইকনেস আছে। যেমন হচ্ছে যারা কোভিড পেশেন্ট, কোভিড আক্রান্ত হয়েছে, অনেক পেশেন্ট আমরা দেখেছি মারা যাওয়ার পরে তাদেরকে কবর পর্যন্ত দিতে দেয়নি। ইভেন যারা আক্রান্ত হয়েছে আমাদের দেশের মানুষ অমানবিক ব্যবহার করেছে। তো এই জন্য অনেকে হয়েছে যে পেশেন্টটা কোভিড আক্রান্ত হলেও কিন্তু তারা সুন্দর মতো করে তারা টেস্ট করতে সাহস পাচ্ছে না। এগুলো কিন্তু একটা ব্যাপার। তো সাময়িক অবস্থা এখন যদি বলতে যাই, আমরা যেহেতু আমাদের একটু প্রতিকূলতার মধ্যে আছি, যে এখন কিন্তু কোভিড মাঝখান দিয়ে আপনারা জানেন যে একটা স্ট্যাটিস্টিক আমাদের, যে আমরা যদি আমাদের দেশের যে নিউজ পেপার নিউজ গুলোতে দিচ্ছে যে আমাদের কত পেশেন্ট ইনফেক্টেড হয়েছে, এখন কিন্তু যদি ওইটা আমি যদি পর্যালোচনা করতে চাই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের পেশেন্ট কিন্তু বাড়ছে। ঠিক আছে, যেমন আজকে সম্ভবত 1733 জন পেশেন্ট ইনফেক্টেড হয়েছে এবং এর মধ্যে 19 জন মারা গেছে। এবং এই যে 1733 বা 19 জন, এটা কিন্তু আজকের রিপোর্ট না, এটা অবশ্যই টেস্টটা করা হয়েছে 2 থেকে 3 দিন বা 4 দিন আগে। আজকের রেজাল্টটা জানতে হলে আপনাকে অবশ্যই 3 থেকে 4 দিন পরে করতে হবে, কারণ আমরা সাথে সাথে আমাদের যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, আমরা কিন্তু তথ্যগুলো দিতে পারছি না। তো যদি আমি এটা পর্যালোচনা করি তাহলে আমরা বলতে পারি এখন কিন্তু পেশেন্ট বাড়ছে। তো এটা কিন্তু একটা অরের ব্যাপার, এটা আমাদের কিন্তু সকলেই সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, এখন আরেকটি জিনিস খুব বেশি আলোচিত হচ্ছে যে বাইরের অনেক দেশে, অনেক ভালো লেভেলের দেশগুলো তো এখন হচ্ছে দ্বিতীয়বার লকডাউন করা হচ্ছে, যে একটা সেকেন্ড ওয়েভ জাতীয় একটি কথাটি অনেক বেশি আলোচিত হচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কার্যকারিতা কতটুকু? আমরা ফার্স্ট ওয়েভ কখন বলবো, সেকেন্ড ওয়েভ কখন বলবো, যদি একটু ব্যাখ্যা করতেন স্যার। আচ্ছা, আমি একটু একটা মজার একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে জি ওয়েব স্যার, যেটা অবশ্যই। হচ্ছে একটা ইমেজিনারি ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে একটা, আমরা ওয়েব যেটাকে একটা সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সমুদ্রের ঢেউগুলো কি হয়, একবার উপরের দিকে নিয়ে যায় আবার একটা ভাসিয়া অন্যদিকে নিয়ে যায়, তেমনি ওয়েবটাও এইটা একটা ইমেজিনারি জিনিস যেটা সমুদ্রের সাথে ঢেউয়ের সাথে তুলনা করে আপনার করা হয়েছে। যে মজার ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বললেন যে সেকেন্ড ওয়েভ, বাংলাদেশ তো এখন ফার্স্ট ওয়েভেই এটা এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি। তো সেকেন্ড ওয়েভ তো আসলে আরেকটা, মানে দূরের বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো দেশে সেকেন্ড ওয়েভ ডেভেলপ করে তার মানে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যে অবশ্যই ফার্স্ট ওয়েভের সময় বা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি, অথবা আপনার মেজর কোনো ধরনের আপনার কোনো ডেফিসিট ছিল এবং একটা ভুল ছিল, এই ভুলের মাসুল হিসাবে এখন এটা বড় আকারে ধারণ করেছে। যেমন আপনি জানেন, যেমন যুক্তরাষ্ট্রের কথাই আমি বলি, যুক্তরাষ্ট্র আপনারা জানেন প্রথম দিকে যখন স্কুলগুলো খোলা হয়েছিল প্রথম 14 দিনে 96,000 বাচ্চা ইনফেক্টেড হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে বেবিদের লেভেলে যে স্টুডেন্ট আছে, পেডিয়াট্রিক লেভেলে বলেন বা চিলড্রেন লেভেলে, কতজনকে আপনার কোভিড টেস্ট করা হয়? আপনি যে তথ্য পাবেন কিভাবে পাবেন বলেন? ঠিক আছে, ইভেন আপনাকে একটা জিনিস মনে রাখবেন যে এই মুহূর্তে আমরা কান্ট্রি লেভেল 4 এ আছি। ঠিক আছে, কান্ট্রি লেভেল 4 মানে হচ্ছে আমার কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, আপনারা 3 জন মিলে গল্প করছেন, 3 জনের মধ্যে যে কোনো একজনের জীবাণু আছে, এটা শিওর। ইভেন এটা এরকমও একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো পেশেন্ট কোনো বাসায় যদি আপনার কোভিড আক্রান্ত হয়, পেশেন্ট পাওয়া যায়, আপনি 100% কনফার্ম থাকবেন ওই পেশেন্টের সাথে অবশ্যই আরেকটা পেশেন্ট বা আরেকজন পেশেন্ট হতে মিনিমাম 1 থেকে 2 জন অলরেডি ইনফেক্টেড হয়ে আছে। কারণ কি, এটা কমিউনিটি লেভেল, কান্ট্রি লেভেল 4 এ চলে গেছে। সো কান্ট্রি লেভেল 4 এ যেটা দেখেন যে বিভিন্ন দেশগুলো কিন্তু লকডাউন, আবার দ্বিতীয়বার লকডাউন করেছে। এখন
আমরা জানি যে লকডাউন যে কনসেপশনটা, এটা কিন্তু আমরা কোভিড এর আগে আমরা পেনমিসিটি ডেভেলপ করার আগে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানতো না এই লকডাউনটা কি, এবং এই লকডাউনটা কিসের বেসিসে করতে হয়। লকডাউনটা মেইনলি বেসিসে হচ্ছে আপনার রিপ্রোডাক্টরি নাম্বার, আর এর মান, মানে একজন থেকে কতজন ওই কমিউনিটিতে আপনার ইনফেক্টেড হয়েছে, ওইটাই হচ্ছে গিয়ে বেসিক রিপ্রোডাক্টরি নাম্বার। ঠিক আছে, তখন যদি মনে করেন সাপোজ রহিম সাহেব ইনফেক্টেড হয়েছে, ইনফেক্টেড হলো মনে করেন রিপোর্ট এসেছে আজকে, ঠিক আছে, তার সিমটম ডেভেলপ করেছে 3 দিন আগে। তো এখন 3 দিনের মধ্যে উনি ওনার 5টা ফ্রেন্ডের সাথে উনি অলরেডি কথাবার্তা বলেছে, বা আপনার একটু নিকটস্থ দূরত্বে ওনারা কথা বলেছেন, বা ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গল্প করেছেন, মনে করেন 10 থেকে 15 জনকে অলরেডি উনি কন্ট্যাক্ট করে ফেলেছেন, ওনার কন্ট্যাক্টে ছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ক্লোজ কন্ট্যাক্ট কিন্তু হয়ে গেছে। সো এই কন্ডিশন গুলোতে কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করে কিন্তু ওদেরকেও কিন্তু খুঁজে বের করতে হয়, এবং কি আলটিমেটলি এটার ওদের যে আইসোলেশনে রাখতে হয়, অনেকগুলো ব্যাপার আছে, আপনারা জানেন আইসোলেশন, কোয়ারেন্টাইন, অনেকগুলো ব্যাপার আছে। এটা আপনার ইনস্টিটিউশনাল আইসোলেশন, তারপর হোম আইসোলেশন, অনেকগুলো ব্যাপার আছে, এগুলো কিন্তু করতে হয়, টেস্ট করতে হয়, অনেকগুলো ব্যাপার দাঁড়িয়ে গেছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সকল দেশটা সেকেন্ড টাইম ইনফেক্টেড হয়েছে, তার প্রাদুর্ভাব বা তার যে প্রকটতা, এটা কিন্তু অনেক বেশি, যেটা ফার্স্ট ওয়েভের চেয়েও বেশি। যদিও আমাদের দেশটা এখনো পর্যন্ত এমন একটা সিচুয়েশন, এটা ফার্স্ট ওয়েভও শেষ হয়নি, সেকেন্ড ওয়েভও আমরা শুরু হয়েছে বলতে পারি না। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে পারি, যে আমাদের কিন্তু পেশেন্ট বাড়তেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আশা করি আমি প্রশ্নের জবাবটা দিতে পেরেছি। জি স্যার, অবশ্যই স্যার, অনেক ভালো এক্সপ্লেনেশন করেছেন। স্যার, এই যে পেশেন্ট এখন বাড়ছে, বাড়ার কারণটা কি হতে পারে যদি আচ্ছা, আমি বলতেন। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের মানুষ মনে করে সব দোষ সবকিছু তো হচ্ছে আপনার সরকার করবে, আমাদের কি, কোভিড তো চলে গেছে। কিছুদিন আগে এক 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 হুজুরের সাথে কথা, উনি আমার বলে, স্যার আপনি যে মাস্ক পরেছেন, কোভিড কে আছে? তাকাই ছিলাম 5 মিনিট, আপনি কি বললেন হুজুর? কারণ কি, আমাদের দেশে এমন একটা অবস্থা, সবাই কিন্তু এখন মাস্ক ছাড়া ঘুরতেছে। আমাদের দেশের যদি আপনি সরি সচেতনতার লেভেলটাকে যদি আপনি মার্ক আউট করতে চান, আপনি 3টা ক্যাটাগরিতে আপনি করতে পারবেন। একটা হচ্ছে সচেতন, অতিরিক্ত সচেতন, আরেকটা হচ্ছে অচেতন। অতিরিক্ত সচেতন মানে হচ্ছে এরকম যে আপনার, আপনি বাসাতেই বেরিয়েছে, সে মাস্ক পরছে, আপনার ঠিকই সে সুন্দর করে রিক্সা বা আপনার যানবাহনের ক্ষেত্রে সে স্প্রে করছে, আপনার পুরা পিপিএ পরে বেরিয়েছে, বেরোয়ার পরে কিন্তু যখনই মনে করেন আপনি মানে অফিস আদালতে আপনার কাজ করেছেন, দৈনন্দিন কাজ করেছেন, করার পরে যেটা করেছেন, যখন লাঞ্চ টাইম বা ডিনার টাইম হয়েছে, বা আপনার কোনো নাস্তার টাইম হয়েছে, সুন্দর মতো যেন মাস্কটা খুলে ফেলতেছেন, খুলে আবার খাচ্ছেন, কে আবার মাস্কটা পরে নিচ্ছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি আছে, মাস্ক পরে আছেন, তারা মাস্ক পরার পর একটু একটু পর পর মাস্কটা খুলতেছেন, হয় গলার মধ্যে, নাকের মধ্যে, অথবা মাথার মধ্যে মাস্কটা ঝুলে রাখতেছেন। বা অতি কিছু স্মার্ট কিছু পার্সন এখন আছে, যারা সুন্দর করে তারা হয় পকেটে, অথবা মানি ব্যাগের ভিতরে, অথবা ভ্যানিটি ব্যাগে রেখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তারা, তাদের কাছে একটা জিনিস হচ্ছে যে আমার মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে, বা আমি তো হচ্ছে অমুক অঞ্চলের মানুষ, আমার তো হবে না, উপরালা তো আছে। এই ধরনের কিছু ব্যাপার আছে। ইভেন আরেকটা যদি আপনি রেশিও করতে চান, মেল ফিমেল রেশিও, দেখা যাচ্ছে মাঝখান দিয়ে এরকম ছিল যে আপনার যদি কোভিড পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মেলরা বেশি ইনফেক্টেড হয়। কিন্তু গত কিছুদিন, মানে আগামী, মানে আমরা 5-6 মাস ধরে যদি আমরা যদি কথা বলতে চাই বা এগুলো তারতম্য করতে চাই, আমরা এখন কিন্তু ওদের ফিমেল রেশিওটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ কি, ম্যাক্সিমাম ফিমেলরা মাস্ক ইউজ করে না। এখন এটা কেন ইউজ করে না? এক হচ্ছে মাঝে দেখা যাচ্ছে ওনারা সাজুগুজু করে। এটা এখন তুমি মনে করতে পারে, স্যার আপনি এটা কি বললেন, বা আমার যারা মেয়ে যারা আছেন, যারা শুনতে পাচ্ছেন, বলবেন স্যার তো আপনি একটা বড় কথা বলছেন, আপনার তো শাস্তি হওয়া উচিত। কিন্তু ভাই, অরিজিনালি এই জিনিসগুলো হচ্ছে। এবং আমরা শিক্ষিত মানুষটাই সবচেয়ে বেশি ভুলটা করছি। দেখা যাচ্ছে সাজুগুজু করলো, মাস্ক পরছে না। ইভেন দেখা যাচ্ছে যখন ডাক্তারের চেম্বারে আসতেছে, আমাদের চেম্বার গুলোতে আসার পরে দেখা যায় মাস্ক ছাড়া আসতেছে। যখন জিজ্ঞেস করি, বাবা মা আপনার মাস্ক কোথায়, তখন দেখা যাচ্ছে উনি ওনার ওড়নাটা মুখে দিচ্ছে, অথবা শাড়ির আঁচলটা মুখে দিচ্ছে। তখন বলতে বাধ্য হই যে আপনি তো আপনার নিশ্চয়ই আপনার ভাসুরের সামনে আসেন না, এই যে আপনি লজ্জা পাচ্ছেন। দিস ইজ ভাইরাস, এটা আপনাকে যে কোনো টাইমে আপনাকে ইনফেক্টেড করতে হবে। এখন আমাদের যদি সচেতনতার লেভেলটা এরকম হয়, যেখানে গভর্নমেন্ট বলেছে নো মাস্ক নো সার্ভিস, যেখানে আমরা মাস্ক ছাড়া আমরা ঢুকতে পারছি। সেকেন্ড হচ্ছে আমাদের কোনো ধরনের আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা মানা হচ্ছে না। নাম্বার 3 হচ্ছে আপনার, যে আমরা জানি যে হ্যান্ড ওয়াশিং এর একটা ব্যাপারের কথা বলা হয়েছে, আমরা সঠিকভাবে হ্যান্ড ওয়াশিং করছি না। তো 3টা কিন্তু মেজর ব্যাপার কিন্তু হয়েছে, যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি, এখনো পর্যন্ত ভ্যাকসিন গুলো কবে মার্কেটে আসবে,
কবে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এই তিনটাই বলতে গেলে বাঁচার মূল মন্ত্র। কিন্তু এই বাঁচার মূল মন্ত্রটাই আপনি একদম এটাকে বিশৃঙ্খলা পরিবেশে নিয়ে গেলেন, তাহলে তো আসলে আপনার সিচুয়েশনটা তো আসলে আপনি নিজের প্রতি তো সতর্ক রইলেন না, আপনি নিজের জন্য আসলে বিপজ্জনক হয়ে গেলেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইভেন আপনার পরিবারের জন্য আপনি বিপজ্জনক হয়ে গেছে। এই সকল কারণে বাংলাদেশ বলেন আমাদের দেশের মতো যে তৃতীয় বিশ্বের যে কান্ট্রিগুলোতে এই প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইটা একটা কারণ আমরা বলতে পারি। জি ধন্যবাদ স্যার। মাস্ক নিয়ে আরেকটা কোশ্চেন ছিল যে স্যার অনেকেই দেখা যায় কি কটন মাস্ক ইউজ করে বা হচ্ছে বিভিন্ন কালারফুল মাস্ক ইউজ করে বিভিন্ন ডিজাইনের, এই জিনিসটা মানে কনসেপ্টটা কি বা কতটুকু এফেক্টিভ যদি একটু এক্সপ্লেন করতেন স্যার। আচ্ছা, এখানে হচ্ছে কটন মাছ আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের মাছ কিন্তু অ্যাভেলেবেল আছে। কটন মাছ আছে, N95 মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। এখন সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু একটা কথাই বলেছে যে চিকিৎসক বা যারা ফ্রন্টলাইনের ফাইটার ছাড়া, তারা ছাড়া আপনার বাকি যারা সাধারণ মানুষ আছেন শুধুমাত্র আমরা যে কাপড়ের মাস্ক আছে ওইটা ব্যবহার করলে কিন্তু এনাফ। ঠিক আছে? কারণ ইভেন একটা কথা মনে রাখবেন, আপনি যখন একজন মানুষ যখন মাস্ক পরা আছেন, আরেকটা মানুষ যখন মাস্ক ছাড়া আছেন, তাদের কিন্তু দেখবেন দুইটা পাশাপাশি দুইজন মানুষ যে মাস্ক পরা থাকে, তাদের কিন্তু ইনফেকশনের যে প্যাটার্নটা কিন্তু দেখবেন কম হবে, কনসেন্ট্রেটেড হবে। এখন একজন মানুষ যদি এরকম হয় যে মাস্ক পরা আছেন, আরেকজন মানুষ মাস্ক ছাড়া আছেন, তাদের ইনফেকশনের চান্সটা কিন্তু ঝুঁকিটা বেড়ে যাবে। আর আপনি যেটা বললেন কটনের ব্যাপার, কটন মাস্ক আসলে কি এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছে কাপড়ের মাস্কের কথা। আপনি কটন মাস্ক হ্যাঁ আপনি ইউজ করতে পারেন, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। কটনে কিন্তু অনেক পেশেন্ট আছে, কটনে কিন্তু অ্যালার্জি আছে, সিভিয়ার অ্যালার্জিক রিয়েকশন শুরু হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর আমি যেটা মনে করি যে আপনার K95 মাস্ক, যেটার মধ্যে আমরা বলছি যে 99% ইনফেক্টেডটা আপনার প্রতিরোধ করতে পারে, বা আপনার N95 মাস্ক এটা করতে পারে, যেটা 99.9% বলা হয়, 100% কোনোটাই বলা হয় না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে এটা আসলে আমাদের ফ্রন্টলাইনের ফাইটারদের জন্য আমরা যদি এটা রাখতে পারি ওইটা হচ্ছে সেভিং। এবং এখানে আবার একটা কথা হচ্ছে যে আমরা যে মাস্কের কথাগুলো বলছি যে N95 K95 অরিজিনাল কিন্তু এটা ওয়ান টাইম ইউজ, এটা কিন্তু সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না। যখনই আপনি একটা মাস্কটা খুলে ফেলবেন আপনার কিন্তু প্রোটেকশন থাকবে না, কারণ কি এগুলোর মধ্যে একটা বাল্ব থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো আমি বলবো যে নর্মাল মাছ যেটা আছে কটন মাছ এটা ইউজ করতে পারবেন, এটা বা আপনার যে কাপড়ের মাছ এটার ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট আপনার কালারফুল মাছ যেটা বলছেন ওইগুলো মূলত হচ্ছে ওই কাপড়ের মাছগুলাই বিভিন্ন ধরনের আসলে রঙিন করে আমাদের কাছে মানে আকর্ষিত করার জন্য করা হয়। এটা সাধারণ মানুষ ইউজ করতে পারবে, এটাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনই এটা করার জন্য উদ্বুদ্ধ করছে। জি অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, মেজরিটি আমরা কিন্তু কোভিড প্যান্ডেমিকে অনেক ডাক্তারকেই কিন্তু হারিয়েছি, অলমোস্ট 150-র উপরে। এই ক্ষেত্রে হচ্ছে মেজরিটি ডাক্তারের ক্ষেত্রে দেখা যায় যে বা এফেক্টেড হয়েছে এরকম কেসে অনেক ক্ষেত্রে শোনা যায় যে তারা প্রপার পিপিএ পড়ার পরেও হচ্ছে এফেক্ট হয়েছে। এই ক্ষেত্রে কারণটা কি বা হচ্ছে আমাদের মিস্টেকটা কোথায় ছিল যদি এক্সপ্লেন করতেন স্যার। আচ্ছা, আমি এটা বলার আগে আজকের একটা ডাটা আপনাদেরকে দিতে চাই। হ্যাঁ, আজকে একটা ডাটা স্যার বলতে চাই। এটা হচ্ছে ডক্টরদের যে কি পরিমাণ ডক্টররা আপনার মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ইনফেক্টেড হয়েছে। এটা ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি ডিপার্টমেন্টে ওরা একটা স্টাডি করেছিল। ওই স্টাডির আলোকে আমরা দেখতে পাচ্ছি যে মেতে কিন্তু প্রায় 12.72% পেশেন্ট কিন্তু ডক্টর কিন্তু ইনফেক্টেড হয়েছে। জুনে ছিল তার পরিমাণ 27.34 এন্ড 30 এরপরে জুলাই হয়েছে 13.33 এবং আগস্টে হয়েছে 13.31, সেপ্টেম্বরে হয়েছে 21.17, অক্টোবরে হচ্ছে 18.49, এই নভেম্বরে এই পার্সেন্টেজটা ইনফেক্টেড পার্সেন্টেজটা বেড়ে এসেছে 95.29। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি মে থেকে এখন পর্যন্ত নভেম্বরে যদি হিসাবটা করছি, নভেম্বরে কিন্তু পেশেন্টটা বাড়ছে। তার মানে কি আমার ডাক্তার সাহেবরা কি প্রোটেকশন নেন নাই? হ্যাঁ, প্রোটেকশন নিয়েছে। তারপর কেন হচ্ছে? কারণ আমাদের কিন্তু পেশেন্টের সংখ্যা বেরিয়েছে। একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যেটার জন্য ডক্টররা ইনফেক্টেড হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনার যে পিপিএটা দেওয়া হচ্ছে পিপি এর মান যদি ঠিক না থাকে, আপনার মাস্কের যে গুণগত মান সেটা যদি এফডি অ্যাপ্রুভ না হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভ না হয়, এটার জন্য হতে পারে, মানে টেকনিক্যাল, এটা একটা ব্যাপার হতে পারে। সেকেন্ড হতে পারে টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্ট হতেই পারে, যে কোনো আপনি প্রসেসিং বলেন, যে কোনো আপনি যে কোনো ব্যাপার অপারেটিভ কোনো ব্যাপারও বলতে পারেন, সেখানে 0.5% টেকনিক্যাল ফল্ট হবে, এটা স্বাভাবিক, এটার জন্য হতে পারে।
হতে পারে যে জনিং ডফিং এর সময় একটু দ্রুত করতে হয়েছে, যেহেতু মনে করেন আমাদের কোভিড পেশেন্ট গুলো অনেক বেশি এখন বেড়ে গেছে বা প্রথম থেকে অনেক বেশি ছিল, ডাক্তার সাহেবরা দেখা যাচ্ছে নিজের জন্য বা ডনিং ডফিং এর জন্য যতটুকু সাফিসিয়েন্ট টাইম দরকার ছিল ততটুকু টাইমটা ওনারা পেতেন না। এরপরে হচ্ছে আপনারা জানেন যে আইসোলেশন নিয়ে একটা প্রবলেম হয়েছে, আপনার বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের থাকার জায়গা নিয়েও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছে। সো এগুলো কিন্তু একটা ব্যাপার। সো যদি এখন যেহেতু আমাদের দেশের ফ্রন্টলাইন ফাইটাররা ডেইলি আপনার কোভিড পেশেন্ট গুলোকে নিয়ে ডিল করছে, তারা যদি এই সকল জিনিসগুলোতে যদি আপনার কোনো ধরনের একটা অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসকরা অবশ্যই ইনফেক্টেড হবে। ঠিক আছে, ইভেন যারা ইনফেক্টেড হয়েছেন বা যাদের আইসোলেশন ডিউটি করার পর আইসোলেশন থাকা দরকার, তারা যদি আইসোলেশন না থাকতে পারে, শুধু উনি কেন, ওনার পরিবার, উনি যদি আপনি চিন্তা করেন একজন পার্সন ঢাকা মেডিকেল কলেজে কোভিড এর ডিউটি করেছেন, করে এখন তার থাকার কোনো জায়গা নেই, তাকে তার ফ্যামিলির সাথে থাকতে হয়েছে। এখন তার মধ্যে যে জীবাণুটা নাই এটা তো আমরা বলতে পারছি না তখন। তো এই উনার মাধ্যমেই তো উনি বলতে গেলে ওনার পরিবারের জন্য ক্যারি করে নিয়ে আসতে পারে। তো এইভাবেই কিন্তু আমাদের ডাক্তাররা ইনফেক্টেড হচ্ছে, এই সকল ব্যাপারগুলো কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি। জি স্যার, ধন্যবাদ স্যার অসংখ্য এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার আরেকটা জিনিস থাকে, যেহেতু আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস গুলো কম বা হচ্ছে ওইভাবে অ্যাডভান্স না যে অ্যাবাউট ডায়াগনোসিস বা টেস্ট গুলোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলা টার্মস আসে, যেহেতু এটা মেজরিটি কেস হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, তো হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অথবা ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, এই টাইপের টার্ম গুলো অনেক শুনতে পাই। এই জিনিসগুলো যদি একটু ব্যাখ্যা করতেন আপনি স্যার, আচ্ছা, যে কেন হচ্ছে বা আমাদের করণীয় কি স্যার। আমি এখানে একটা কথা প্রথমে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আমরা কিন্তু এখন কান্ট্রি লেভেল 4 এ আছি, আমাদের ট্রান্সমিশনটা কান্ট্রি লেভেল 4 এ আছে। সো আপনি এখন আপনাকে কিন্তু সচেতন হতে হবে, ঠিক আছে? কারণ আপনি কিন্তু জানেন না এখন আপনার বন্ধুর মধ্যে আছে, আপনার পরিবারের কারোর মধ্যে আছে, এটা কিন্তু আমরা জানি না, কারণ কি অলরেডি কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। সো এখানে আপনি যেটা বলতে পারেন এটিপিক্যাল কেস, টিপিক্যাল কেস, এগুলো অনেকগুলো ব্যাপার কিন্তু এসেছে, সাসপেক্টেড, প্রবাবল, কনফার্ম কেস, অনেক কোনো ব্যাপার আছে। সো আমি এইভাবে বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু কান্ট্রি লেভেল 4 ট্রানজিশন হয়ে গেছে, যদি কোনো রোগী আপনার কাছে আসে, সেটা হচ্ছে জ্বর আছে, গলা ব্যথা আছে, আমরা জানি কি কোভিড এর সিমটম গুলো কি আছে, কোভিড এর সিমটম গুলা যে চরচরিত যে সিমটম গুলো আছে, জ্বর আছে, গলা ব্যথা আছে, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, তারপরে হচ্ছে অ্যানোজমিয়া ডেভেলপ করে, আপনার হচ্ছে রেডিশ হয়ে যাচ্ছে, আইয়ের মধ্যে ইনফেকশন হয়ে যাচ্ছে, ডায়রিয়া ডেভেলপ করছে, ফ্যাটিকনেস ডেভেলপ করছে, ঠিক আছে, অনেক ধরনের এই সমস্যাগুলো কিন্তু পেশেন্টগুলো আসছে। যেহেতু আমি প্রথমে বলেছি যে আমাদের এই মুহূর্তে কান্ট্রি লেভেল 4 ট্রান্সমিশন হয়ে গেছে, সো আপনি এখন শুধুমাত্র একটা জ্বর হলে বা গলা ব্যথা কাশি হলে এটাকে আপনি শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন চিন্তা করে আপনি এখন চলতে পারবেন না, ঠিক আছে? কারণ এখন কিন্তু প্যান্ডেমিক সিটি চলছে, প্যান্ডেমিক সূত্র কিন্তু অন্যরকম রে ভাই। যদি কোনো পেশেন্টের গলা ব্যথা কাশি থাকে, সেও কোভিড-19, সে যদি মনে করেন গলা ব্যথা কাশির সাথে তার শ্বাসকষ্ট হয়, তাহলেও কোভিড-19, যদি এই শ্বাসকষ্টের পাশাপাশি তার অ্যানোজমিয়া তাহলেও তার কোভিড-19, এবং তার সাথে যদি তার ফেটিকনেস ডেভেলপ করে তাহলেও কোভিড-19। এখন এটা হতে পারে সেটা প্রবাবল কেস, হতে পারে এটা হচ্ছে আপনার কনফার্ম কেস, হতে পারে এটা সাসপেক্টেড কেস। যদি মনে করেন আমরা কখন কোনটাকে বলবো, যদি মনে করেন আমার এই পেশেন্টের এই সিমটম গুলো আছে, ঠিক আছে, সিমটম গুলো আছে কিন্তু আমার ইনভেস্টিগেশন গুলো দিয়ে এখনো কনফার্ম করা হয়নি, তার মানে আমরা বলতে পারি যে এইটা সাসপেক্টেড কেস, অর্থাৎ তার জ্বর আছে, গলা ব্যথা আছে, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, অ্যানোজমিয়া ডেভেলপ করেছে, সে নাকে গন্ধ পাচ্ছে না, ফ্যাটিকনেস ডেভেলপ করে ফেলেছে। এখন একটা নিউ অ্যাটিপিক্যাল ফিচার কিন্তু আসতেছে এখন প্রচুর, আপনি কিন্তু এখন বলতে পারবেন না যে জ্বর গলা ব্যথা কাশি হলে কোভিড, এখন অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন সব চলে আসছে। ইভেন এখন বলা হচ্ছে যে মাথার চুল থেকে মাথার পা পর্যন্ত সব জায়গায় এখন কোভিড এর জীবাণু কিন্তু আসে এবং সব ধরনের কোভিড ইনফেক্টেড হয়। ইভেন ডাক্তারদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় আরেকটা দুর্যোগের বিষয়, সেটা হচ্ছে এখন হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম বা লং কোভিড বা আপনার হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এরকম অনেকগুলো ব্যাপার কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে কোভিড হওয়ার পরেও মানে এই জিনিসটা কিন্তু এরকম না যে কোভিড হয়ে গেছে ট্রিটমেন্ট নিতে চলে গেছে, এখন পোস্ট কোভিড ইফেক্টও কিন্তু ডাক্তারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যেটা বলছিলাম যে আপনার যদি কোনো পেশেন্টের সিমটম থাকে, তার সাথে যদি আপনার টেস্ট না করা হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি সাসপেক্টেড কেস। প্রবাবল কেস হচ্ছে যার পেশেন্টের সিমটম আছে কিন্তু টেস্ট গুলো হচ্ছে আপনার নেগেটিভ আসলো, সেটাকে আমরা বলতে পারি প্রবাবল কেস। আর কনফার্ম কেস হচ্ছে আমি রাইট পিসিআর টেস্ট জানি, আমরা এটা গোল্ড স্ট্যান্ডার্ড এখানে করেছে, টেস্টে পজিটিভ এসেছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কনফার্ম কেস। এখানের মধ্যে আবার কয়েকটা ইনভেস্টিগেশন নিয়ে আমি কথা বলতে চাই। যে আপনার একটা কথা বলেছেন আমাকে, ফলস পজিটিভ ফলস নেগেটিভ কয়েকটা কথা বলেছেন, মনে রাখবেন আমি একটা কথা সবসময় আমি একটু বললাম
যে কোনো টেস্টে 0.5% টেকনিক্যাল ফল্ট হবে, টেকনিক্যাল এরর হবে, এটাই স্বাভাবিক। 100% আপনাকে কোনোভাবেই বলতে পারবেন না। তো এখানে ফলস পজিটিভ মানে হচ্ছে যে পেশেন্টের কোভিড এর সিমটম নাই, হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য তার এটা পজিটিভ হয়েছে। আবার হতে পারে যে পেশেন্টের সিমটম আছে কিন্তু পেশেন্টের রিপোর্টটা নেগেটিভ আসছে। তো এটা একটা ব্যাপার। সো ইনভেস্টিগেশনের ব্যাপারে এখন নতুন নতুন কিছু কথা বলা হচ্ছে, যদিও আমরা বলেছি যে রাইট পিসের টেস্ট হচ্ছে গিয়ে গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এইটা কত পার্সেন্ট সেন্সিটিভ এটা বলা হচ্ছে যে এটা 70% সেন্সিটিভ। বরঞ্চ কোভিড-19 এর ক্ষেত্রে আমরা যদি হাই রেজলিউশন সিটি স্ক্যান করি, এটা বলা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে এটা 85% থেকে 88% এটা পজিটিভ। তো যে পেশেন্ট গুলাকে আপনার মনে হচ্ছে যে এটা পজিটিভ হতে পারে, এটা পজিটিভ হওয়ার চান্স আছে, যদি এটা আপনার রাইট পিসের নেগেটিভ এসেছে কিন্তু আপনার টেস্টে আপনার সিমটম আছে, সব ধরনের লক্ষণ আছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই রাইট পিসেরটা টেস্ট করতে চাইবেন এবং এটা করবেন। এটা অবশ্যই যেহেতু সেন্সিটিভিটির পরিমাণটা বেশি, সো আমরা আইডেন্টিফিকেশন আমরা খুব দ্রুত করতে পারবো। এবং ইভেন এক্স রে দিয়েও কিন্তু আমরা আমরা কি কোভিড-19টা আমরা আইডেন্টিফাই করতে পারি। সেক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে যে আপনি সেকেন্ড ডেজ থেকে ফিফথ ডেজ এর মধ্যে যদি আপনি কোভিড পেশেন্ট যদি এক্স রে করায় সেক্ষেত্রে কিন্তু ফাইন্ডিংটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো অল থ্রু এগুলাই হচ্ছে আমরা যে আপনি যে কোশ্চেনটা করেছেন, আশা করি আমি মনে হয় প্রশ্নটার জবাব দিতে পেরেছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডিউরেশন অথবা হচ্ছে সিমটম অ্যাসিম্পটোমেটিক আমি সাসপেক্ট করতেছি, ওই ক্ষেত্রে ওই পেশেন্ট গুলাকে আমি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করব, অথবা হচ্ছে যে একটু কন্টাক্ট হিস্ট্রি আছে তাকে কোনটা সাজেস্ট করব, যার হচ্ছে সিমটম ডেভেলপ করতেছে তাকে কোনটা সাজেস্ট করব ইনভেস্টিগেশন, ওই জিনিসটা একটু ক্লিয়ার করলে স্যার ভালো হতো। আচ্ছা, আমি এখানে দুটো জিনিস বলতে চাই। আমি প্রথমে একটা কথাই বলেছেন, দিস ইজ দ্য, এখন আমরা কোথায় আছেন, দিস ইজ সিচুয়েশন ইন কমিউনিটি লেভেল ট্রান্সমিশন লেভেল 4। সো এখানে একটা কথা মনে রাখবেন, সেক্ষেত্রে যে একটা কথাই বললাম যে এটা কনফার্ম হোক, সাসপেক্টেড হোক আর আপনার প্রবাবল হোক, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু খুব একটা তারতম্য নয়। যেটা কনফার্ম কেস হয়েছে, কনফার্ম হয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কোনো সাইটোকাইন স্টোম আছে কিনা বা এই ধরনের কোনো কিছু আছে কিনা সেজন্য অবশ্যই ডিটাইমার করবেন। অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো আপনি একটু চেক দিবেন। ফেরিটিন লেভেলটা খুব ভালো একটা ইন্ডিকেটর যে আমাদের পেশেন্টগুলো কিরকম সিভিটি আছে, সিআরপি এবং হচ্ছে ফেরিটিন, এটা খুব গুড ইন্ডিকেটর, এটা আপনাকে ইনফরমেশন দিবে। ইভেন বলা হচ্ছে যে আমরা যদি নিউট্রিফিল লিউকোসাইট রেশিও যদি করতে পারি, সেটা 4 যদি 3-এর বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোভিড এর ব্যাপারটা আমরা কিন্তু ধরতে পারবো। ঠিক আছে। এরপর আমি চেস্ট এক্স এর কথা বলেছি, যেটা আপনার সেকেন্ড ডেজ থেকে ফিফথ ডেজ পর্যন্ত কিন্তু এটা আমরা আমরা জানতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর এটা আপনারা জানেন রাইট পিসের কথা বলেছি, যেটা 70% সেনসিটিভ। এরপরে হচ্ছে আপনার এইচএসসিটি, যেটা হাই রেজলিউশন সিটি স্ক্যানের কথা বলেছি, এটা 85 থেকে 88% সেনসিটিভ। এখন আরো কিছু ব্যাপারগুলো উন্নত দেশগুলো যেটা করছে, যেহেতু সব জায়গায় তো আর আসলে রাইট পিসের মেশিন তো অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে ওরা অ্যান্টিজেন টেস্টের কথা বলা হচ্ছে। যেখানে আসলে সবচেয়ে বড় ব্যাপার ছিল, প্রথম যখন অ্যান্টিজেন টেস্ট গুলা করা হয়েছে তখন সেক্ষেত্রে ফলস নেগেটিভ, যেটা আপনি একটু আগে বলেছেন যে ফলস নেগেটিভ ফলস পজিটিভ, ওইটার পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। কারণ কি অ্যান্টিজেন অ্যান্টিজেন টেস্ট গুলো এটা কোথায় করছে, এটা মূলত ব্লাড থেকে করছে। তো ব্লাডে তো আপনার 1% থেকে 2% আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সেক্ষেত্রে তো এখন করা যাবে না। তো পরবর্তীতে যেটা করা হয়েছে যে অ্যান্টিজেনের যে টেস্ট গুলো আছে, অ্যান্টিজেন টেস্টেরটা এটা অনেকখানি মডিফাই করেছে, যার কারণ যার কারণে এখন কিন্তু আপনি অ্যান্টিজেন টেস্ট দিয়েও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আরেকটি ব্যাপার আছে যে অ্যান্টিবডি টেস্ট, এখন কিন্তু এটাও কিন্তু আছে। তো আমরা জানি যে পেশেন্ট ইনফেক্টেড হয়েছে তার অবশ্যই তার মেমোরি সেল আছে, তার শরীরের মধ্যে অ্যান্টিবডি তো অবশ্যই আছে। সেক্ষেত্রে যদি আমি অ্যান্টিবডি টেস্ট আছে ওইটা দিয়েও কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো, হ্যাঁ উনি অবশ্যই উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন দেখেই অ্যান্টিবডিটা ফর্মেশন হয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের মূল ফর্ম অফ দ্য ইনভেস্টিগেশন। আর তার সাথে যদি আপনার কোনো কোমরবিডিটি থাকে, যেমন পেশেন্টের ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে সুগার টুগার চেক করবেন, কার্ডিয়াক প্রবলেম থাকলে সেরকম, রেনালের ব্যাপার হলে সেরকম। কারণ হচ্ছে আমি একটা কথাই বলি যে পোস্ট কোভিড কমপ্লিকেশন এগুলো কিন্তু অনেক ব্যাপার, এগুলো কিন্তু আলটিমেটলি অনেক কিছু বলার আছে। যেমন এটা আশা করি আমরা বলবো, যদি আপনাদের সেশনে থাকে অবশ্যই এটা নিয়ে একটু বলবো। তো আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা আমি দিতে পেরেছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট প্রোটোকলটা যদি আমাদেরকে শর্টলি একটা গাইডলাইন দিয়ে দিতেন যে আমরা কিভাবে প্রেসক্রাইব করব বা আমাদের কি করা উচিত স্যার। আচ্ছা, এখানে আমি বলি, এখানে আসলে এখনো পর্যন্ত তো আসলে কি আমাদের কনফার্ম কোনো কিছু তো আসেনি,
যে আমাদের এটা হলে আমরা এটা করবো, আসলে কি এখনো পর্যন্ত আমরা একটা গাইডলাইন দিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা কথা আমরা বলতে চাই, সাধারণত কোভিড যেটা একটা ভাইরাল ডিজিজ, তো এখানে সাধারণত 100% কিন্তু 100 জনের মধ্যে আপনারা 95% মানুষকে নিয়ে কিন্তু আপনার মানে চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে না এই কারণে তাদের কিন্তু স্পন্টিনিয়াস রিকভারি হবে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে, যেটা নিয়ে টেনশন করতে হচ্ছে, সেটা হচ্ছে 5% কে নিয়ে। এখন ওই 5% কারা পড়বে? যাদের কোমরবিডিটি আছে তারাই হচ্ছে ওই 5% এর মধ্যে তারাই পড়বে, কারণ তাদের কিন্তু আপনার যে আপনার যে মৃত্যু হার বা মরবিডিটি বা মর্টালিটির রেটটা কিন্তু অনেক বেশি থাকে। সেক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে, যদি একটা পেশেন্টের জ্বর আছে, গলা ব্যথা আছে, কাশি আছে, আর মনে করেন শ্বাসকষ্ট আপনার জাতীয় কোনো প্রবলেম নেই, আপনি তাকে আপনি একটা পালস অক্সিমিটার দিয়ে আপনি সিচুয়েশন দেখলেন, দেখে পেলেন যে 95% উপরে আছে, ঠিক আছে। আমরা জানি 95 থেকে 98% হচ্ছে নর্মাল। তো এই ধরনের পেশেন্টকে আপনার কিছুই না, আপনি জাস্ট ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে। এটা আপনি সিমটোমেটিক ম্যানেজমেন্ট করবে, এটার বেশি কোনো কিছু করার দরকার নেই। যেমন জ্বর হলে জ্বরের জন্য আপনি প্যারাসিটামল দিতে পারেন, আপনি ট্যাপিক স্পঞ্জিং করতে পারেন, আপনি প্রচুর পরিমাণে, যেহেতু আপনারা জানেন যে কোনো জ্বর হলে মানুষ উইক হয়, কেন উইক হয়? কারণ তাদের কিন্তু ডিহাইড্রেশন ডেভেলপ করে। তো এই সকল ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যে পেশেন্ট গুলো ডিহাইড্রেট হয়েছে তাকে অবশ্যই আপনাকে রিহাইড্রেশন করতে হবে। রিহাইড্রেশন আপনি কিভাবে করতে হবে? অবশ্যই আপনাকে ফ্লুইড দিতে হবে, ঠিক আছে। এটা আপনি ওরাল ফ্লুইড আপনি দিবেন, এটা তার ক্ষেত্রে একটা কাজ হবে। এবং হচ্ছে তার হচ্ছে কাশি হলে কাশির জন্য আপনার সাধারণত আমাদের যে কোভিড পেশেন্ট গুলো হচ্ছে তারা কিন্তু শুকনো কাশি নিয়ে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আপনি সাধারণত আপনি মিরাকফ জাতীয় ওষুধগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি তার যদি সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে, এই ধরনের কিছু থাকে, সেক্ষেত্রে আপনি ফেক্সোফেনাডিন জাতীয় দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, কখনোই পেশেন্ট টু পেশেন্ট কিন্তু সবকিছু ডিফারেন্স। তো আপনি গদ বাঁধা কিন্তু ওষুধ লিখবেন না। যে পেশেন্টের সর্দি বা কাশি, শুকনো কাশি, শুধু আপনার জ্বর আছে, শুকনো কাশি, তার কোনো সর্দি বা অন্য কোনো ধরনের ঠান্ডা সর্দি নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই, কখনই আপনি ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধগুলো আপনি দিবেন না। কারণ এতে যেটা হবে যে ড্রাই কাফের পরিমাণটা তার বাড়িয়ে দেবে। তো এটা আমরা করতে পারি, মাইল্ড কেসগুলোর ক্ষেত্রে করতে পারি। এবং মডারেট কেস আমরা তখনই বলবো যে তার জ্বর ছিল, গলা ব্যথা ছিল, কাশি ছিল, এখন তার শ্বাসকষ্ট ডেভেলপ করেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন দেখলাম, প্রথমে আমাদের দেশে বলা হতো যে 95% এর ক্ষেত্রে নিচে হলেই তাকে হসপিটাল অ্যাডমিশন করতে হবে। কিন্তু পরবর্তীতে একটা জিনিস বলা হয়েছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে 90 নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন হয়, সেক্ষেত্রে ওই পেশেন্ট গুলাকে আমরা হসপিটাল অ্যাডমিশনের কথা বলবো। তো আমরা যে পেশেন্টের রেসপিরেটরি মানে শ্বাসকষ্ট ডেভেলপ করে ফেলেছে, জ্বর হাঁচি কাশি আছে, ওদেরকে এই গ্রুপটাকে আমি মডারেট লেভেল বলবো। তো মডারেট লেভেলে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে আমরা উপরে যে ম্যানেজমেন্ট গুলো আছে, এই ম্যানেজমেন্ট গুলো থাকবে। ও আরেকটা কথা আমি বলতে চাই, যদি মাইল্ড পেশেন্টের ক্ষেত্রে কারো যদি রিস্ক ফ্যাক্টর থাকে, কোমরবিডিটি থাকে, তাকে অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্ট করতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। সাধারণত আপনার কার্ডিনেক্স দেওয়া হচ্ছে বা আনস্যাচুরেশন হ্যাপারিন দেওয়া হচ্ছে। তো এই মেডিসিন গুলো সাধারণত ইউজ করা হচ্ছে। যখন একটা পেশেন্ট মডারেট লেভেলে চলে এসেছে, সেক্ষেত্রে যেহেতু অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে, আপনাকে ফার্স্টে যেতে হবে, আপনার অক্সিজেন মেনটেন করতে হবে। হয় আপনি সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়ে আপনি করতে পারেন, বা আপনি অক্সিজেন বা আপনি হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে করতে পারেন, লো ফ্লো নেজাল ক্যানুলা। এটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্টের নিড অনুযায়ী আপনাকে এটা ম্যানেজ করতে হবে। এবং সেই সাথে যে আগের যে মাইল্ড কেসে যে ট্রিটমেন্ট গুলো আমরা দিয়েছি, সেটা তো চলবে, অ্যান্টিকোগুলেন্ট চলবে। এখানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যদি আমরা মডারেট কেসের ক্ষেত্রে যদি অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো আমরা ইমপ্লাই করতে পারি, সেক্ষেত্রে পেশেন্টের রেসপন্স কিন্তু অনেক ভালো হয়। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে আমাদের যে মডারেট কেসে যে ট্রিটমেন্ট, এগুলো তো চলবেই। সেক্ষেত্রে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমার লাগতে পারে। যদিও এখন বলা হচ্ছে, গাইডলাইন গুলো বলছে যে অ্যান্টিবায়োটিকের কোভিড এর ক্ষেত্রে খুব একটা রোল নেই, তবে আমরা সেকেন্ডারি ইনফেকশন ক্ষেত্রে আমরা দিতে পারি। জানি যে কোভিড এর ক্ষেত্রে আমাদের নিউমোনিয়া ডেভেলপ করে, তো সেক্ষেত্রে নিউমোনিয়ার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি। যদি পেশেন্টের শ্বাসকষ্ট ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা নর্মালি আমরা ডেক্সামিথাসোন বা প্রেডনিসোলোন আমরা কম ডোজে দিতে পারি। এরপরে যদি কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আমাদের হয় আপনার এনআইভি মেশিনে বা মেকানিক্যাল ভেন্টিলেশনে আমাদেরকে নিয়ে যেতে হতে পারে। এটাই হচ্ছে, আমি একটু ছোট করে প্রোটোকল বললাম। আমাদের ক্লিনিশিয়ান যারা আছেন, তাদের প্রজ্ঞার উপর ভিত্তি করে ওনারা পেশেন্ট টু পেশেন্ট ওনারা খুব বলতে গেলে খুব সফলতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে মেজরিটি কেস তো আপনি বলেছিলেন যে হচ্ছে নিজে নিজে রিজলভ করে যায়, কিছু কেস হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করে। সো অনেকে কি করে প্রাইমারি স্টেজে হয়তো ওইভাবে সিনড্রোম না, সাসপেক্টেড কেস বা কিছু কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য কিছু ড্রাগ প্রেসক্রাইব করে দেয়। এই ক্ষেত্রে এটার যৌক্তিকতা কতটুকু, লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট অথবা হচ্ছে অনেকে নিজে থেকেও অ্যান্টিবায়োটিক শুরু করে দেয় ফার্মাসি ওর জিনিসপত্র, এটার ভয়াবহতা কিরকম বা এটা কতটুকু করা উচিত বা করা উচিত না, একটু যদি এক্সপ্লেইন করতেন স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি। এখন হচ্ছে আপনারা যেটা পোস্ট কোভিড, আপনার কোভিড এর কমপ্লিকেশন নিয়ে আপনার কথা বলছেন বা প্রোফিলাক্সিস নিয়ে কথা বলছেন, একটা কথা আমি প্রথমেই বললাম, আমরা যে গাইডলাইন যেগুলো দেওয়া হচ্ছে, এটা যেটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে কিন্তু করা হচ্ছে। কারণ আমাদের আগে যে গাইডলাইনটা ছিল এটা কিন্তু কিছুটা পরিবর্তিত হয়েছে। ইভেন ফুল ওয়ার্ল্ডে যে ট্রিটমেন্ট প্রটোকল আছে, কিছুটা কিছুটা আপনি দেখবেন কিছু না কিছু একটু ভেরিয়েশন আছে। এখন যেহেতু আমাদের ট্রিটমেন্টটা আমাদের এখনো পর্যন্ত মানে আবিষ্কৃত হয়নি, আমরা ভ্যাকসিনেশনটাও এখন অন পাইপলাইনে আছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত ঠিকভাবে জানি না যে আমরা কি করলে বেটার হবে বা কি করলে আমাদের পেশেন্টগুলো ভালো থাকবে। কিন্তু আমরা যেহেতু মনে করেন বিভিন্ন গাইডলাইন বলছে, সেক্ষেত্রে সাধারণত আমরা যে এটা বললেন অ্যান্টিবায়োটিকের কথা, যেটা আমি প্রথমেই বলেছি যে প্রথম দিকে দেখবেন যে প্রচুর পরিমাণে ম্যাক্রোলিড ইউজ হচ্ছিল, অ্যান্টিবায়োটিক দ্যাদার্সে ইউজ করা হচ্ছে, মেরোপেনাম ইউজ করছে। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি ইনফেকশনের জন্য ওরা ইউজ করছে। কারণ কোভিড যেহেতু একটা ভাইরাস, একটা ভাইরাসের এগেনস্টে কিন্তু অ্যান্টিবায়োটিকটা মূলত কোনো কাজ করতে পারে না, শুধুমাত্র ওই সেকেন্ডারি ইনফেকশনটাকেই শুধু কন্ট্রোল করতে পারে। তো এখানে অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল নেই। আর অ্যান্টিকগুলেন্টের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক পেশেন্ট আছে, জানেন কোভিড পেশেন্ট গুলো আছে মূলত ওদের কি হয়, তাদের পালমোনারি এম্বলিজম ডেভেলপ করে। পালমোনারি এম্বলিজমের জন্য সেক্ষেত্রে প্রোফাইলাক্সিস হিসাবে আমরা সাধারণত অ্যান্টিকোয়াগুলেন্টটা ইউজ করে থাকি। এখন এখানে আবার একটা ব্যাপার আছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো ইউজ করা হচ্ছে, এটা কতদিন দিবে এটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা নাই। কোনো কোনো ক্ষেত্রে 30 দিনও ইউজ হচ্ছে, কোনো কোনো গাইডলাইন বলছে 40 দিন। ঠিক আছে, এখন এখানে কিছু ব্যাপার আছে যেটা বলে অ্যান্টিবায়োটিক। এখন আপনি যখন একটা কারণ ছাড়া একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্টের দিকে যাবে। প্লাস আপনার যদি অ্যান্টিকগুলেন্ট ইউজ করেন, যদি কারণ ছাড়া অ্যান্টিকগুলেন্ট ইউজ করেন, আল্লাহ না করুক আপনার একটা ব্লিডিং যদি কোনো ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং ডিসঅর্ডার গুলা আপনার বেড়ে যাবে। আর যেহেতু আমি একটা কথা বলেছি, এই মুহূর্তে ডাক্তারদের জন্য আরেকটা চ্যালেঞ্জ এসে গেছে, সেটা হচ্ছে পোস্ট কোভিড কমপ্লিকেশন, যেটা পোস্ট কোভিড সিনড্রোম বা লং কমপ্লিকেশন, পোস্ট কোভিড আপনার পোস্ট কোভিড কনভালসিং ইউনিট সিনড্রোম, অনেক নামে চলে আসছে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের লাগতে পারছে। যেমন হচ্ছে আপনারা জানেন এখন যে অনেক পেশেন্ট গুলো এরকম আছে যে কোভিড হওয়ার পরে ম্যাক্সিমাম পেশেন্টদের বলে যে আমি মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছি। ম্যাক্সিমাম পেশেন্ট গুলা ফ্যাটিকনেস নিয়ে ডেভেলপ করে, অনেকে হাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অনেক পেশেন্টের যেমন হচ্ছে যে মৃদু জ্বর, ইভেন এমন একটা কথা ইদানিং চলে আসছে, কোভিড এর জীবাণু একদম মানুষের শরীরে 90 দিন পর্যন্ত থাকে। একটা সময় বলা হতো যে এটা 14 দিন আইসোলেশন, 21 দিন হয়ে যাবে, 45 দিন, এখন কিন্তু 90 ডেজ পর্যন্ত থাকে। শুধু তাই না, আপনার শুনলে অবাক হবেন, এখন কিন্তু যে আমাদের বিভিন্ন ড্রপলেট গুলা, এটা আপনার কাচে বলেন, আপনার মোবাইলে বলেন, এটা 28 দিন পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, যদিও এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু ব্যাপারটা অনেকটা এরকমই দাঁড়িয়ে গেছে। সো যেটা এখন হচ্ছে যে পেশেন্ট গুলো যেগুলো পোস্ট কোভিড কমপ্লিকেশন ডেভেলপ করছে, যে ফ্যাটিকনেস ডেভেলপ আছে, লাং এর মধ্যে আপনার পালমোনারি ফাইব্রোসিস করেছে, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজিস্টোসিস ডেভেলপ করছে, তারপরে হচ্ছে আপনার কার্ডিয়াক মায়োকার্ডিটিস ডেভেলপ করছে, তারপর ব্রোকেন হার্ট সিনড্রোম ডেভেলপ করছে, ইয়ং পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপ করছে। আপনার রেনালের মধ্যে ক্ষেত্রে আমরা দেখতে যে আপনার দেখতে পাচ্ছি রেনাল কন্ডিশনের ক্ষেত্রে একুট রেনাল ফেইলও ডেভেলপ করছে। কোনো পেশেন্ট কোনো সমস্যা ছিল না, এআরএফ ডেভেলপ হয়ে আছে, পেশেন্টের একুট হ্যাপাটাইটিস ডেভেলপ হয়ে আছে। সো হচ্ছে না বলে এরকম না, অনেক এটিপিক্যাল প্রেজেন্টেশনও হচ্ছে। এবং অনেক পেশেন্টের ব্রঙ্কো পালমোনারি অ্যাসপারসিলোসিসও ডেভেলপ করছে। ইভেন আপনি শুনলে অবাক হবেন, অলরেডি কোভিড এর কারণে আপনার শিকাগোতে একটা 20 বছরের ছেলের অলরেডি লাং ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, এবং এখন পর্যন্ত হিউজ লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে কোভিড এর কারণে। কারণ যেহেতু পালমোনারি ফাইব্রোসিস, কিছু ড্রাগ আমরা জানি ওই ড্রাগগুলো সাধারণত খুব একটা অ্যান্টিফাইব্রেটিক ড্রাগ, খুব একটা ভালো রেসপন্স যেগুলো হচ্ছে না, সেক্ষেত্রে লাস্ট ট্রান্সপ্লান্ট করতেও পর্যন্ত ব্যবহার হচ্ছে। সো এটা আসলে কি আমাদের কমপ্লিকেশনের বলেন বা আমাদের ওষুধের সাইড এফেক্ট, এগুলোই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে ফিজিশিয়ানরা ফেস করছে। সো থ্যাংক ইউ।
জি, ধন্যবাদ স্যার অসংখ্য এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে সেকেন্ড অ্যাটাক নিয়ে। ইউজুয়ালি আমরা ভাইরাল ডিজিজ বলতে বুঝি যে অ্যাক্টিভ ইমিউনিটি হলো, অ্যাটাকে হলে সেলফ লিমিটিং এবং অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার কারণে হচ্ছে ফার্দার তার লাইফ লং সাজেস্ট দেয়। আমাদের মেজরিটি ভ্যাকসিন গুলোও কিন্তু এই থিম নিয়ে তৈরি হয়, যে একটা অ্যান্টিবায়োটিক তৈরি হয় অ্যান্টিজেন থেকে। সেই ক্ষেত্রে এখানে সেকেন্ড অ্যাটাকটা স্যার কেন হচ্ছে, আচ্ছা অথবা এটা অ্যান্টিবায়োটিকটা অস্থায়ী কেন স্যার? আচ্ছা এটা জি একটা স্যার। সুন্দর কোশ্চেন করেছেন। হ্যাঁ, আমি একটু বলি, সেটা হচ্ছে নরমালি একটা জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে কিছু পুলিশ র্যাব আছে, আর্মি আছে, টি সেল বি সেল, তারা কি করে ওকে ধরে নেয়, ও ওকে ধরে ওকে চিনে রাখে, ওর ছবি তুলে রাখে। এই ছবিটা তুলে রাখে কোথায়? এটা মেমোরি সেলের মধ্যে রাখে। তো যখন আপনার একটা ইনেট ইমিউনিটি হয়, তখন কি হয়? তখন একটা অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং একটা মেমোরি সেলটা জমা থাকে। এখন কোভিড এর এবং এতে পরবর্তীতে কি হয়, যখন ওই জীবাণুটা আবার যখন ওই পেশেন্টের শরীরে বা ওই মানুষের শরীরে প্রবেশ করে, দেখা যাচ্ছে সে টি সেল বি সেলটা কিন্তু তখন ফাইট করতে পারে। কারণ কি, সে তো অলরেডি তাকে চিনতে পেরেছে, তার অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, তখন তাকে কিল করতে পারে। কিন্তু কোভিড এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। কোভিড এর ক্ষেত্রে যেটা গবেষণায় বলা হচ্ছে যে যে একটা কোভিড আক্রান্ত পেশেন্টের মানে কোভিড থেকে সুস্থ হওয়ার পরে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হচ্ছে, এটা শুধুমাত্র 4 মাস থেকে 7 মাস পর্যন্ত থাকতে পারে। এটার মধ্যে আবার কথা আছে, 4 মাস থেকে 7 মাসের মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতি 36 দিনে এই অ্যান্টিবডির সংখ্যাটা হাফ হয়ে যাচ্ছে। যেমন আপনারা জানেন যে কোভিড যখন প্রথম দিকে দেখবেন কনভালসেন্ট প্লাজমার ব্যাপার কিন্তু এসেছে চিকিৎসার ক্ষেত্রে, এখন কিন্তু খুব একটা শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ হচ্ছে এই অ্যান্টিবডি গুলো তো সাস্টেন করছে না। যখন একটা পেশেন্ট 4 থেকে আপনার 7 মাস হয়ে গেছে, অ্যান্টিবডি গুলো সবগুলো ডিসঅ্যাপিয়ার করে নিচ্ছে। তো এটা একটা ব্যাপার। এটার কজ কি? এটা এখনো পর্যন্ত ইডিওপ্যাথিক, যেহেতু আপনার অ্যান্টিবডি গুলো রিডাকশন হয়ে যাচ্ছে, যার জন্য এই প্রবলেম গুলো দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কিন্তু মানে বলতে পারছি না যে কি কারণে এই সংখ্যাটা কমে যাচ্ছে। আশা করি আপনার প্রশ্নের জবাবটা দিতে পেরেছি। জি ধন্যবাদ স্যার, অবশ্যই। স্যার তাহলে আমরা তো ভ্যাকসিনের জন্য ওয়েট করতে করতে আমাদের পুরো 2020 শেষ হয়ে গেল। তাহলে এখানে যেখানে অ্যাক্টিভ ইনফেকশনের আমাদের অ্যান্টিবডিটা টিকছে না, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন কিভাবে ভরসা পাবো যে ভ্যাকসিন আমাদেরকে প্রোটেকশন দিবে? কতটুকু প্রোটেকশন দিবে আমি স্যার? একটা সুন্দর কথা বলেছেন, আমি এখানে আসলে একটা কথা বলি। আসলে যে কথাটা বলতে গেলে আসলে এই জিনিসটা একটা বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। সেটা তো এখন কিন্তু ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে, সোজা বাংলা ভাষায় অর্থনৈতিক একটা ওয়ার হচ্ছে। দেখেন, আমাদের যা আপনার অক্সফোর্ডের বলেন, চীনের বলেন, রাশিয়ার বলেন, ওরা কি করছে যে কে কত দ্রুত ভ্যাকসিনটা মার্কেটে আনতে চাচ্ছে। মানে কি, একটা ভ্যাকসিন, একটা যুদ্ধ হচ্ছে, একটা অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে, একটা ঠান্ডা ওয়ার হচ্ছে। একটা জিনিস নর্মালি দেখেন, যদি একটা অ্যান্টিবডিটা আমাদের একটা পেশেন্ট ইনফেক্টেড হওয়ার পরে অ্যান্টিবডিটা যদি সাস্টেন করতো, তাহলে কিন্তু আমরা ভ্যাকসিনের ব্যাপারে আমরা আশাবাদী হতে পারতাম। ঠিক আছে, আমরা কিন্তু পুরোপুরি আশাবাদী নই। কারণ আশাবাদীটা নই এই জন্য, যেহেতু এই ভ্যাকসিন, এই যে অ্যান্টিবডিটা 7 মাস, 4 থেকে 7 মাসের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল ডোজে কখনোই কারেকশন হতে পারবে না। হয়তোবা ভ্যাকসিনটাকে এমন ভাবে রিকম্বিনেন্ট টেকনোলজিতে, আসলে আমাদের এখন এই পৃথিবীতে অনেক বড় লেভেলে চলে গেছে, তো রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে হতে পারে, এরকম হতে পারে যে আমাদেরকে কয়েকটা ডোজে দিতে হতে পারে। যেমন আমরা হ্যাপাটাইটিসের ক্ষেত্রে কি করি, আমরা 3টা বা 4টা ডোজ আমরা ইউজ করে থাকি। টিটেনাসের ক্ষেত্রে কি করি, আমরা 3টা থেকে 4টা ডোজ ইউজ করা হয়ে থাকে। তো এরকম করে হয়তো বা ডোজটা লাগতে পারে। সেক্ষেত্রে যদি এটা কিরকম হয়, তবে যেটা বলতে চাই যে ভ্যাকসিন গুলা এখন এই মুহূর্তে পাইপলাইনে আছে, যেটা আগেই বললাম যে এটা একটা মানে মানে ফাইন্যান্সিয়াল ওয়ার হচ্ছে, কে একটা প্রতিযোগিতা চলছে যে কে কার আগে, কোন দেশ কার আগে এই ভ্যাকসিন মার্কেটটাকে তারা দখল করতে পারবে। তো এই জিনিসটা প্রতিযোগিতা চলছে, যার জন্য আমরা কিন্তু থার্ড ট্রায়ালের রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ফুললি কিন্তু আসেনি। কারণ যদি থার্ড ট্রায়ালের রেজাল্টটা আমরা যদি সুন্দরভাবে আমরা যদি জানতে পারতাম যে যে কোনো ভ্যাকসিনের, যে আমার এত মিলিয়ন পার্সেন্টের উপরে আমি ভ্যাকসিনটা দিয়েছি, তার মধ্যে এতদিন এটা এতদিন পর্যন্ত ছিল, তাহলে কিন্তু আমরা সুনির্দিষ্ট ইনফরমেশন গুলো আমরা পেতে পারতাম। এখনো কিন্তু আমরা ইনফরমেশন গুলোতে তাকিয়ে আছি। আমরা হয়তো আমরা ইনফরমেশন গুলো পাবো, তবে স্বপ্ন তো আমরা সবাই দেখি, স্বপ্ন দেখতে দোষ কি? এই মধ্যে তো ভ্যাকসিনটাই হচ্ছে আমাদের জন্য বলতে গেলে সৃষ্টিকর্তার আশীর্বাদ। তো আমরা ওইটার জন্য আমরা ওয়েট করে থাকি।
তবে হ্যাঁ, এখন কতটুকু কাজ করবে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তো ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই ক্ষেত্রে আমরা যেহেতু অ্যান্টিবডিটা বেশি দিন থাকছে না, সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়বার অ্যাটাক হচ্ছে বা পরবর্তীতে আবার অ্যাটাক হচ্ছে, ওই ক্ষেত্রে সিভিয়ারিটি লেভেলটা বা ওই ক্ষেত্রে ওই মানুষের উপরে কোভিড এফেক্টটা কিরকম হতে পারে, আপনি যদি আচ্ছা, একটু এক্সপ্লেন করতেন। এটা হচ্ছে আমি যেটা প্রথমে বলেছি যে পোস্ট কোভিড কমপ্লিকেশনের কথা বলেছি, ঠিক আছে। এখন যে পেশেন্টটা অলরেডি ইনফেক্টেড হয়েছে, সেকেন্ড টাইম ইনফেক্টেড হয়, তার ভয়াবহতা অবশ্যই আপনার আগের চেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক যুক্তিতে বলে। তো সাধারণত যেটা হবে, তার যে সিমটম গুলো নর্মালি ছিল তার সংখ্যাটা বেড়ে যাবে, ইভেন তার কমপ্লিকেশনের সংখ্যাটা বেড়ে যাবে। যে পেশেন্টের প্রথম অবস্থায় কমপ্লিকেশন ছিল না, এখন কমপ্লিকেশনটা ডেভেলপ করেছে, তাহলে আপনি বুঝেন যে পেশেন্ট তাহলে কতটা ভয়াবহতা হলো। আমরা এই একটা জিনিসই আমরা বুঝতে পারি। তো ইভেন আপনারা যেটা রিইনফেকশনের ব্যাপারটা ছিল, এটা কিন্তু প্রথমে কিন্তু বাংলাদেশের মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা বিশ্বাস করছিল না, যদিও চীনে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু রিইনফেকশন হয়েছিল। আপনারা জানেন রিইনফেকশনের যখন কেসগুলো আসছে তখন বিশ্ব মানে মানে যে আমাদের যে অর্থনীতি বলেন বা হচ্ছে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু এই জিনিসটা কেউ এটা আমলে নেননি। যখন সিঙ্গাপুরের কেসটা বাংলাদেশ মানে আমাদের পৃথিবীর মানুষের সামনে এসেছে যে সিঙ্গাপুরে একজন মানুষ দ্বিতীয়বার হয়েছেন, তখন কিন্তু হ্যাঁ বদ্ধমূল একটা ধারণা আছে, হ্যাঁ এটা একটা রিইনফেকশন হতে পারে। শুধু তাই না, বাংলাদেশে আমি আমার একজন ডক্টরকে চিনি, উনি সিলেট মেডিকেলে আছেন, উনি অলরেডি ওনার পরিবার সহ একবার ইনফেক্টেড হওয়ার পরে উনি আবার ইনফেক্টেড হয়েছেন, তাও আবার 1 মাসের মধ্যে হয়েছে। তো ব্যাপারটা আপনি বুঝেন জিনিসটা কতটা ভয়াবহ। এবং উনি কিন্তু অনেক দিন পর্যন্ত উনি শক্তি পাচ্ছেন না, উনি বলছে যে আমি মৃত্যুকে কাছ থেকে দেখে চলে আসছি, এরকম একটা ব্যাপার ছিল। তো অবশ্যই ভয়াবহ থাকবে। আপনার মাথায় রাখতে হবে যদি কোনো ফার্স্ট ওয়েভ যদি যে সকল দেশে ফার্স্ট ওয়েভ হয়েছে মানে হচ্ছে সেকেন্ড ওয়েভ স্টার্ট হয়েছে মানে হচ্ছে যেটার যে ফার্স্ট ওয়েভে মানে প্রথমে কোভিড ছিল সেটা নিয়ন্ত্রণে ছিল, এরপর আবার নতুন করে দিয়েছে। তো এরকম যদি সিচুয়েশন হয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের অবশ্যই বড় ধরনের কোনো ধরনের একটা ফল ছিল, এবং এটার ভয়াবহতা খুবই খারাপ হবে। এটা ডেফিনেটলি এটার মানে দ্বিতীয় কোনো কমেন্ট হতে পারে না। ঠিক আছে, কমপ্লিকেশন বেশি হবে, সবগুলো সমস্যা বেশি হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কোশ্চেন ছিল, উইন্টার নিয়ে সবাই অনেক বেশি ভয় পাচ্ছে। এখন উইন্টারের সাথে কোভিড বেড়ে যাওয়া বা কোনোভাবে এফেক্টেড কিনা বা হচ্ছে কোনোভাবে রিলেটেড কিনা, অথবা অনেকে আবার বলছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা হয়তো তাদের সিভিয়ারিটি বা হচ্ছে কোভিডটাকে একটু মানে সাবসাইড করতে পারে, এটা কতটুকু যৌক্তিক, আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার। প্রথমে একটা ব্যাপার আমি আপনাদের সকলকে বলতে চাই, টেম্পারেচারের সাথে কোভিড এর কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সাধারণত বলা হচ্ছে যে আর্দ্র এরিয়াগুলোতে কোভিড এর জীবাণুগুলো থাকতে পারে। ঠিক আছে, এখন উইন্টার সিজনে কি কাজ করে? উইন্টার সিজনে শুধু তো মনে করেন আমাদের দেশগুলোতে ভ্রমণ করতে কারা আসে? ফ্লুরা আসে। ঠিক আছে, ফ্লুরা আসে মানে কি যে কোনো ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ফ্লু গুলো আসবে। এগুলো কি করে? এটাও কিন্তু কোভিড এর মতো স্ট্রেনিং থাকে, এটা কিন্তু আপনার কোভিড এর মতো সিমটম গুলো ডেভেলপ করে। তার সাথে এডিশনাল হিসাবে নিউমোনিয়াটা হচ্ছে তাদের বলতে গেলে সিভিয়ার ফর্ম। এখন আমাদের প্রথম দিকে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু বলেছি যে কোভিড পেশেন্ট গুলো সাধারণত সর্দি থাকে না, প্রথম দিকে কিন্তু ফ্লু ছিল, অনেকেরই দেখা যাচ্ছে মানে আপনার কোভিড এর সাথে এআরআই ডেভেলপ করেছিল। যখন আপনি শীতকালে কি হবে, তখন এক হচ্ছে আমাদের কি প্রবলেম গুলো হবে আমি বলি। আমরা জানি এখন হচ্ছে কিছু সংখ্যক মানুষ আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছি। এখন কি হবে, যেহেতু শীতকাল, মানুষ কি করে শীতে একজন আরেকজনের কাছে চলে আসে, মানে কাছে তালার আকুলতার কাছে তারা মানে বদ্ধ হয়ে যায়। মানে কি, যেহেতু শীতকাল, মনে করে যে আমরা পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে চললে গরম লাগবে, ঠান্ডাটা একটু কম লাগবে, এরকম একটা ব্যাপার চলে আসে। এরপরে কি হবে, যেটা হচ্ছে মানুষ কি করবে, হ্যান্ড ওয়াশিং করতে চাইবে না। এখন যাও মনে করেন 4 বার 5 বার 7 বার করতেছে, ঠান্ডার ভয় কেউ করতে চাইবে না। তাহলে দেখেন এক হচ্ছে কাছে চলে আসতেছে। ঠিক আছে, যার মাথায় মনে করেন রহিম করিম সাহেব, দুইজন সাহেব, রহিমের কোভিড এর জীবাণু আছে যেটা অ্যাসিম্পটোমেটিক, করিম সাহেবের সুস্থ মানুষ, ঠান্ডা আছে, দুইজন চলে আসতেছে, তো কি হচ্ছে সুন্দর মতো করে ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। 2 নম্বরতে হ্যান্ড ওয়াশিং করতে চাইবে না, কারণ কি ঠান্ডা, বলে আমি তো ঠান্ডা পানি দিয়ে ধুইতে পারবো না, গরম পানি তো মানুষ করতে চান। খুব মানে ইভেন আমাদের দেশে যে অবস্থা, মানুষ তো দরকার ছাড়া গোসল করতে চায় না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তো এইগুলো একটা ব্যাপার হচ্ছে যার জন্য হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে বা এই শুধু আমাদের দেশ না, উইন্টার সিজন গুলো সব দেশগুলোতে এই জন্য ইনফেক্টেড সংখ্যাটা বেড়ে যাবে। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বলেছেন, ব্রাজিলে 92,000 মানুষের উপর একটা স্টাডি হয়েছিল। ঠিক আছে, সেই স্টাডিতে দেখা হয়েছিল যে
কোভিড আক্রান্ত, আমি একটা কথাই বললাম যে কোভিড পেশেন্টের কোভিডের লক্ষণ আর ফ্লুটা ইনফ্লুয়েঞ্জার লক্ষণ অনেকটা কাছাকাছি, যদিও তো স্টেনিং এর মধ্যে শুধুমাত্র কোভিডের কিছু কিছু ডিফারেন্স আছে, অ্যাটিপিক কিছু প্রেজেন্টেশন আছে, বলতে গেলে বাকি দুইটা কিন্তু সেম। তো যেটা বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের একটা জিনিস দেখা গেল যে ব্রাজিলে গবেষণায় যে যে সকল পেশেন্টরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিছে আর যে সকল পেশেন্টরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেয় নাই, দেখা যাচ্ছে যারা নিয়েছে তাদের কিন্তু মর্টালিটি রেটটা কমে গেছে। তো এইটা একটা বেনিফিট হতে পারে, কিন্তু এইটার কারণে আপনি বেঁচে যাবেন এটা আসলে বলা যায় না। তবে ফ্লু আর কোভিড এটা যেন একসাথে আমরা যাতে মানে মনে না করতে পারি, সেটা কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে। আর আমাদের গভর্নমেন্ট তো অলরেডি ঘোষণা দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। আর আমি প্রথমেই বলেছি যে আসলে গভর্নমেন্ট একা কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি পরিবর্তন না হবে। আমাদের সচেতনতাই একমাত্র আমাদেরকে সেভ করতে হবে। তো আমাদেরকে সচেতনতার লেভেলটা কিরকম করতে হবে, সচেতনতা বলতে এরকম লেভেল নিয়ে আসতে হবে যে একটা ভিক্ষুক আপনার বাসায় আসলে যতক্ষণ পর্যন্ত ভিক্ষুক মাস্ক পরা থাকবে না, আপনি ততক্ষণ পর্যন্ত তাকে ভিক্ষা দিবেন না। আপনি বাজার করতে যাবেন, ঠেলা গাড়িতে আপনি মনে করেন আপনার শাকসবজি বাসার সামনে ঠেলা গাড়ি হচ্ছে শাকসবজি বিক্রি করছে, আপনি যদি মাস্ক না পরেন ঠেলা গাড়ির যে বিক্রেতা সে আপনার কাছে বিক্রি করবে না। তো এরকম লেভেলে অনার্স যদি আনতে পারে সেক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল করা সম্ভব। এবং এইটাই আমরা বলছি যে মাস্ক ইজ এ ভ্যাকসিন, এটার উপরে আর কোনো কিছু হতে পারে না। এবং অবশ্যই যে আমাদের যে সোশ্যাল এটিকিউটি যেগুলো এগুলো আমরা মেনটেন করতে হবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশিং, এই ব্যাপারগুলো আমাদেরকে কনফার্ম করতে হবে। এই তিনটা যদি আমরা মানি, আমরা বলতে পারি যে আমরা আমি আপনি আমাদের পরিবার সবাই অবশ্যই সুস্থতার দিকে কিছুটা হলেও থাকবে। আদারওয়াইজ আমাদের কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকবো। তো ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা হচ্ছে যে উইন্টার সিজন যেহেতু আসছে, সিজনাল ফ্লু থাকে অনেকের সিজনাল ভ্যারিয়েশনের কারণে, ওই ক্ষেত্রে নর্মাল ফ্লুর সাথে কোভিড এর ফ্লু এর দুইটার মধ্যে ডিফারেন্সটা কিভাবে করব আমরা ক্লিনিক্যালি, অর বা কিভাবে মেজার নেব? আমি এই একটা কথাই আপনাকে কিন্তু প্রথমে আমি আমার আগের কোশ্চেনে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এটা সহজে আপনি ধরতে পারবেন না, আর ধরাটা উচিত হবে না, বা ধরা কেউই ধরতে পারবে না। কারণ আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু টাইপ ডিসঅর্ডার গুলোতে কি হয়, রানিং নোজ থাকতে পারে, গলা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, কিছু পেশেন্টের অ্যানোজমেন্ট ডেভেলপ করে, জ্বর তো থাকতেই পারে, আর তারপর হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, অস্বাভাবিক না যদি আপনার নিউমোনিয়া ডেভেলপ করে। কোভিড এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলাই হয়। তবে হ্যাঁ, আরো কিছু মানে এক্সেপশনাল যেটা হয় কোভিড এর ক্ষেত্রে সাধারণত এটিপিল কিছু প্রেজেন্টেশন থাকতে পারে। যেমন নাম্বার হচ্ছেন পেশেন্টের ফ্যাটিকনেস ডেভেলপ করলো, কিছুক্ষণ সে হাঁটতে গেল, সে হঠাৎ করে হাঁপিয়ে যাচ্ছে, এইটা একটা ব্যাপার হতে পারে। সেকেন্ড হতে পারে পেশেন্টের ফ্যাটিকনেস ডেভেলপ করেছে, পেশেন্টের আপনার ডেলিরিয়াম ডেভেলপ করেছে, যেটা ডায়রিয়া ডেভেলপ করেছে, আপনার অ্যালার্টনেস লেভেলটা কমে যাচ্ছে, যেটা সাধারণত ফ্লুতে পাওয়া যায় না। এটা নিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এটা আমরা অলসো এই থিম দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হতে পারে। জি ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে ওয়ার্নিং সাইন গুলা কি কি হবে যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন, যে তখনই আমার হসপিটালাইজড অর হচ্ছে ডক্টর কন্টাক্ট মানে নেসেসারি খুব বেশি আমরা একটা পেশেন্টকে বলতে পারবো? আমি একটা কথাই আপনাকে বললাম, এখন আমরা কান্ট্রি লেভেল 4 এ আছি। জ্বর গলা ব্যথা কাশি হলেও আমরা কোভিড-19, জ্বর গলা ব্যথা কাশির সাথে শ্বাসকষ্ট হলো আমরা কোভিড-19, জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট নাকে গন্ধ নাই ডায়রিয়া হচ্ছে ডেলাম তাহলেও কোভিড-19। তার মানে হচ্ছে এখন যদি এই ধরনের কোনো সিমটম আসে তাহলে আপনি এটাকে কিন্তু আপনি হেলে ফেলে আপনাকে চলার কোনো উপায় নাই। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এটা কি ভাইরাল ফ্লু নাকি আপনার এটা কোভিড-19, এটা কিন্তু আপনার আইডেন্টিফাই করে ফেলতে হবে। এটাই হচ্ছে এখন এই মুহূর্তে একমাত্র উপায়, এটা ছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। এটাই ওয়ার্নিং সাইন, এটাই সিমটম, এটাই এই মুহূর্তে মানুষকে বাঁচার একটা মূল মন্ত্র আমরা বলতে পারি। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, একটা যে রিসেন্টলি আরেকটা টার্ম অনেক পপুলার হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে হ্যাপি হাইপোক্সিয়া, এটার রিজন কি হতে পারে বা একটু যদি ব্যাখ্যা করতেন জিনিসটা স্যার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস জিজ্ঞেস করেছেন। আসলে আমি এত প্রোগ্রাম করি, কেউ আমাকে হ্যাপি হাইপোক্সিয়া নিয়ে কেউ জিজ্ঞেস করেনি। এটা একটা মজার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাথায় হ্যাপি হাইপোক্সিয়া নিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা, নামটাই তো একটা চলে আসছে। হ্যাপি মানে কি খুশি, হাইপোক্সিয়া মানে কি অক্সিজেন লেভেল কম। কোভিড তো আমি একটা প্রথমেই বললাম, কোভিড হচ্ছে একটা বন্যচোরা। বন্যচোরারা কাজ করে কি, তাদের রূপ চেহারা ওরা পরিবর্তন করে। কোভিড এর ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে, এর বেশি কিছু না। আমরা জানি হাইপোক্সিয়া হলে কি হয়, টিস্যু লেভেলে অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়। কোভিড এর ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কোভিড এর কারণে
আমরা জানি মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে। মাল্টি অর্গান ফেলিওর মানে হচ্ছে কি, হার্ট, লিভার, কিডনি হতে শুরু করে সবগুলো অর্গান গুলাতে অক্সিজেন সাপ্লাইটা কম হচ্ছে, ইস্কিমিয়া ডেভেলপ করছে, ডিস্টাল ইস্কিমিয়া হচ্ছে, পেশেন্টের কিন্তু অর্গান ফেলিওর দিকে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মজার জিনিস হচ্ছে, অনেক পেশেন্টের আছে এরকম যাদের স্যাচুরেশনটা কম, কিন্তু পেশেন্ট কিন্তু কোনো বুঝতে পারে না। আজ থেকে যদি 6 মাস আগেও যদি কেউ যদি এই কথা বলতো হ্যাপি হাইপোক্সিয়া, সবাই তো হাসতে হাসতে খুন হয়ে যেত, যে ও তো পাগল হয়ে গেছে, হাইপোক্সিয়া হয়েছে, সে রোগী বুঝতে পারে না, এটা হইতে পারে, তোমার ডায়াগনোসিস ভুল। কিন্তু এখন এটা মানে মানতে বাধ্য হয়েছে, মানে হ্যাপি হাইপোক্সিয়া মানে হচ্ছে এটা কজোলজিটা এরকম পাওয়া গেছে যে অন্যান্য অর্গান গুলাতে অক্সিজেন স্যাচুরেশনটা কম পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার যে ফুসফুসের মধ্যে স্যাচুরেশন লেভেলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। দেখা যাচ্ছে অনেক পেশেন্টকে লাং ফাংশন টেস্ট করা হয়েছে, লাং ফাংশন টেস্টটা দেখা যাচ্ছে নরমাল পাওয়া যাচ্ছে। এইটার কজ কি? এটার কজও কিন্তু বলতে গেলে ইডিওপ্যাথিক, কারণ এখানে কজ যেগুলো বলা হচ্ছে এগুলো কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, এই যে আসলে বলতে গেলে এটাকে হ্যাপি হাইপোক্সিয়া অনেকে বলে, এটাকে হ্যাপি হাইপোক্সিয়া সিনড্রোমও বলে। ঠিক আছে, এটা অনেকে বলে কোমরবিডিটির জন্য হতে পারে, এটা অনেকগুলা ব্যাপার আসলে ভেরি করছে। সো আসলে এখনো পর্যন্ত যেহেতু মানে কনফার্ম বেসিক কিছু হচ্ছে না, বা কনফার্ম কিছু কিছু বলা হচ্ছে না, সেক্ষেত্রে আসলে কজোলজিটা বলা খুব টাফ একটা ব্যাপার। সো থ্যাংক জি, ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। এই কোশ্চেনটা আমি অনেক কজিওলজি বের করা ট্রাই করতেছিলাম যে কি হয়, সেই হিসাবে এই কোশ্চেনটা করা স্যার। আমি অনেক জায়গায় পেয়েছিলাম বাট আনসারটা পাইনি অ্যাকচুয়ালি। আমি আপনাকে এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই যে আমি এখনো পর্যন্ত আমি আমার এত জায়গায় আমাকে ইন্টারভিউ নিয়েছে, আমি কোথাও আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেনি। আপনারা যে করেছেন, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই, অ্যাক্সেসকে ধন্যবাদ জানাই। যারা শ্রোতা বন্ধুরা আছে, যারা হ্যাপি হাইপোক্সিয়া ব্যাপারটা জানে না, আশা করি আজকে সেশনের মাধ্যমে এই কয়েকটা শব্দ নতুন জানতে পেরেছে। আশা করি এটা আমাদের জ্ঞানটাকে বাড়াবে। আর মেডিকেল সায়েন্স তো হচ্ছে এরকম যে আমরা সবাই প্রতিদিন একসাথে পড়াশোনা করব, আরো কিছু নতুন নতুন শিখবো। কেউ তো আসলে সব জানতা নয়। আমরা যত ডিসকাশন হবে তত নতুন নতুন জিনিস আমরা শিখতে পারবো। তো থ্যাংক ইউ জানাই এই কোশ্চেন গুলো আপনি উপস্থাপন করার জন্য। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার তাহলে এক্ষেত্রে এখন আমাদের করণীয় কি? আমাদের হচ্ছে যে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বা স্টুডেন্ট হিসেবে আপনার মানে প্রিভেনশন হিসেবে এখন আপনি আমাদেরকে যদি অ্যাডভাইস দিতেন যে এখন যে প্রতিছবিটা আছে করোনা বাংলাদেশে, ওই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আচ্ছা, এখানে আমি আমরা যারা প্রিভেন্টিভ ফিল্ডের মানুষ, আমাদের একটা বড় একটা ডায়লগ বলতে পারো, বা আমাদের সবাই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিছু বলার আগে আমাদের জিহ্বার আগার মধ্যে এই শব্দটা কিন্তু লাড়াচাড়া করতে থাকে। এটা হচ্ছে মেইন জিনিস। তো আমাদের প্রিভেনশনটা আমাদের কিভাবে করতে হবে? প্রিভেনশনটা তখনই করতে পারবেন যে তিনটা রুলস আমরা জানি। সেটা হচ্ছে মাস্কের কথা জানি, তারপরে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশিং এর ব্যাপার জানি, আর একটা হচ্ছে গিয়ে আরেকটা কি সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে। এই তিনটা জিনিস আপনাকে মনিটর করতে হবে। একটা জিনিস আমি বলি, অনেক পেশেন্ট আমাদের কাছে বলে যে স্যার আমি তো আসলে শ্বাসকষ্ট হয়, মাস্ক পরলে আমি শ্বাস নিতে পারি না। তাদের জন্য কিন্তু একটা গুড এনভায়রনমেন্ট হচ্ছে উইন্টার সিজন। ঠিক আছে, কারণ সব জায়গায় তো ঠান্ডা ঠান্ডা থাকবে, আপনার তো এই কষ্টগুলো কম হবে। এখন একজন মেডিকেল স্টুডেন্ট, ডক্টর বা একজন সাধারণ মানুষ কিভাবে কি করবে, এই তিনটা তো মানতেই হবে। তার সাথে আরো কিছু ব্যাপার আমি বলতে চাই। আপনারা যখন ঘরের বাইরে আপনারা যাবেন, অনেকে দেখা যাচ্ছে ঘরের বাইরে থেকে এসে দেখা যাচ্ছে যে জুতার মধ্যে আপনার স্প্রে করতেছে, এসে কাপড় চোপড় খুলে ফেলতেছে, গোসল করতেছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ইনফরমেশনটা আমি সবাইকে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি জুতার মাধ্যমে কোভিড ছড়ায়, বা আপনি গোসল করে কোভিড চলে যাবে কাপড় চোপড় ছাড়া, এই ধরনের কোনো স্টাডি কিন্তু নাই। ইভেন অনেক ভাইরোলজিস্টরা বলে এই ধরনের ওনারা সারা জীবনে এগুলো দেখেনি। কোভিডও কিন্তু এভাবে ছড়াবে না। তো এই জিনিসটা মনে রাখবেন যে আপনাকে ছড়ালে অবশ্যই আপনার টি দিয়ে আপনার এন্ট্রি করতে হবে। টি মানে কি? চোখ, নাক, আর হচ্ছে মাউথ, এগুলো দিয়ে আপনার ঢুকতে পারে। ঠিক আছে, যদি এই টি যদি কভারেজ থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্সটা অনেকখানি কম। তো আমরা যেটা করব, আমাদের দৈনন্দিন দিনের কাজের জন্য আমাদের পরিবারের সবচেয়ে বেশি যে হেলদি তাকে পাঠাবো, বাকিদেরকে পাঠাবো না। যারা আমাদের ওল্ড এজ আছে, তাদের এমনি ইমিউনোসাপ্রেশন থাকে, যার কোমরবিডিটি আছে, তাকে অবশ্যই আপনারা ঘর থেকে বের হতে অন্তত আপনারা দরকার ছাড়া বের করবেন না। ঠিক আছে, কারণ তারা ইমিউনো কম্প্রোমাইজ থেকে সহজে ইনফেক্টেড হতে পারে। তো এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে। নাম্বার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই মুহূর্তে অ্যাওয়ারনেস ছাড়া আর কিছুই করার নাই, কারণ সচেতনতাই একমাত্র আমাদের আমাদেরকে বাঁচাতে পারে। শুধু এই সচেতনতার দায়িত্ব শুধু গভর্নমেন্টের না, এটা আমাদের আপামর সবার।
আমরা যারা প্রতিটা মানুষ আছে, আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষেরই আমাদের সচেতনতা লেভেল সেম আনতে হবে, যে যেটা আমি একটু আগে বললাম যে ভিখারি আসলেও মাস্ক পরে আসতে হবে। আপনি দোকানে জামা আপনার কোনো কিছু দৈনন্দিন দিনের জিনিসপত্র কিনতে চাইলে সেক্ষেত্রে আপনার মাস্ক পরে যেতে হবে, নাহলে বিক্রেতা আপনাকে বিক্রি করবে না। তো আমরা যদি এই ধরনের অ্যাওয়ারনেস লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় আমরা খুব দ্রুত আমরা কোভিড এর সিচুয়েশনটাকে আমরা পার করতে পারবো। আর অবশ্যই যেটা সিচুয়েশন উইন্টারের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং এটা এবং বারে বারে হ্যান্ড ওয়াশিং এটা কিন্তু কনফার্ম করতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গ্লাভস এর কোনো ভূমিকা আছে কিনা। আমি এটা একটা সরাসরি বলতে চাই, গ্লাভস পরে আপনি কোভিড থেকে বাঁচবেন এরকম কিছু না। তবে হ্যাঁ, গ্লাভস এর মধ্যে যদি আপনার জীবাণুটা থাকে, আপনি যদি ব্যাটক করে যদি আপনার মুখের মধ্যে এই টাচ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হ্যান্ডের থেকে কিন্তু আপনার মুখে মাধ্যমে এই টি স্পেসের মাধ্যমে আপনার শরীরের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। সো মাস্ক ব্যবহারটা না করাটাই ভালো। বরঞ্চ আমরা সবাই এখন এই মুহূর্তে হ্যাক্সিসোল, হ্যাক্সিক্রাব, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। আমি সাধারণত যেটা করি বা সাধারণত বলি সেটা হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট পর পর আপনি বের করে গেলে একটু পর পর আপনি একটু হ্যান্ড ওয়াশিং করে, দিস ইজ এনাফ ফর ইউ। আমরা যদি এটা করতে পারি, অবশ্যই আমার দেশ, আমার প্রাণের দেশ, সমগ্র পৃথিবী আমরা কোভিড থেকে আমরা দ্রুত আমরা মুক্তি পেতে পারি। এবং এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের চিকিৎসা বলতে পারি বা মূল প্রিভেনশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আপনি তো বললেন যে ড্রেস আপ চেঞ্জ করা বা গোছল বা জুতা পরিষ্কার করা খুব একটা এফেক্টিভ না, তাহলে কি অবজেক্টের মাধ্যমে কি ছড়াচ্ছে না? লাইক আমি যে জিনিসপত্রগুলি নিয়ে বাইরে থেকে আসলাম, ওই অবজেক্টেও তো বাই চান্স ভাইরাসটা থাকতে পারে। ওইগুলো থেকে কি আমার বাসায় বাকি জিনিসপত্র ইনফেক্টেড হলো কিনা, বা আমার ফোন বা কোনো কিছু থেকে পরবর্তীতে আমার হচ্ছে লাইক ফেসের কাছাকাছি আসলো, তখন হচ্ছে ভাইরাসটার দ্বারা আমি ইনফেক্ট হতে পারি কিনা, এটা আমি যদি একটা ক্লিয়ার কথা করতেন। বলি, সেটা হচ্ছে প্রথমে একটা স্টাডি আমি বলি, সেটা হচ্ছে টাকার উপর একটা গবেষণা হয়েছিল। আমরা বাইরে কি করি, আমাদের লেনদেন তো টাকার লেনদেনই হয়। এখানে একটা কথা বলেছে, যেমন চীনে যখন প্রথম দিকে যখন কোভিড এর আক্রান্ত হয়েছে, তখন ওরা কি করলো যে বলে যে টাকার মাধ্যমে মানুষ কি করে, স্যালাইভা দিয়ে কিন্তু অনেকের টাকা আপনার ইয়া করে। তো এরকম একটা কথা ছিল যে স্যালাইভার মাধ্যমে টাকার মধ্যে ছড়াচ্ছে। তো চীন কি করলো, চীন গভর্নমেন্ট পুরা যে কারেন্সিটা ওরা আবার আপনার ইয়া করে এটা বের করে, মানে পুরা মার্কেট থেকে বের করে ডিসইনফেক্ট করে আবার ছেড়েছে। ইভেন বাংলাদেশের গত বছরে নিশাদ নামে একটা মেয়ে আছে, সে রাজশাহী মেডিকেল আপনার ভার্সিটিতে মোস্ট প্রবাবলি তার একটা স্টাডি আছে। সে হচ্ছে আপনার টাকার উপরে একটা রিসার্চ করেছে, কয়েনের উপর রিসার্চ করেছে। সেখানে সে দেখিয়েছে যে প্রায় মানে 99 থেকে 100 এরকম কিছু জীবাণু সে পেয়েছে, ব্যাকটেরিয়া এবং ভাইরাস পেয়েছে। তার মধ্যে কোলিফর্ম, ইকোলাই এগুলা খুব বেশি পেয়েছে। এইটা আপনার টাকার মাধ্যমে ছড়ায়। কিন্তু কোভিড নিয়ে ছড়ায় এরকম কিছু কিন্তু টাকার মাধ্যমে এরকম কিন্তু কিছু বলা হয়নি। কিন্তু এখন সাম্প্রতিক কিছু কথা বলছে যে আপনার কাঠের মাধ্যমে, আপনার চশমার মাধ্যমে, ইভেন আপনার মানে আপনি যে ইয়াটা ইউজ করছেন, মোবাইলটা ইউজ করছেন, তার মধ্যেও কিন্তু আপনার জীবাণুটা থাকতে পারে এবং এটা সার্ভাইভ করতে পারে 28 দিন, এরকম কিন্তু কথা চলে আসছে। কিন্তু এগুলো নিয়েও কিন্তু এখন কন্ট্রোভার্সি আছে। কারণ অনেকে বলতেছে যে 28 দিন থাকলে তো আসলে যে আপনার যে স্যালাইভা বা সিক্রেশনটা এটা তো আপনার ডিসঅ্যাপিয়ার করে ফেলার কথা থাকে। তো এইগুলো নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। তো আমি যেটা বলবো, সাধারণত আপনার খাবার দিয়ে ছড়ায় না, এটা মোটামুটি অনেকগুলো স্টাডি আছে। তো এটাতে আপনি নিঃসংকোচে আপনার খাবারের ব্যাপার আপনি জাস্ট ওয়াশিং করবেন, এটা আর কোনো কিছু দরকার নাই। আপনি আপনার যে বাকি যে জিনিসপত্রগুলো চাইলে স্প্রে করতে পারেন বা হ্যাক্সিজল দিয়ে ওয়াশ করতে পারবেন। কিন্তু খাবার টাবার গুলার ক্ষেত্রে এগুলো করার কোনো দরকার নেই। শুধু রানিং ওয়াটারে আপনি আপনার সবজিগুলা বলেন বা যেগুলাই আছেন, বা এগুলো আপনি একটু হাতে ঘষে আপনি একটু 30 মিনিট করে যদি পানির মধ্যে রাখেন, তাহলে খাবার দাবার এই ব্যাপারগুলো কিন্তু জীবাণু যদি থেকেও থাকে চলে যাবে। তো এইটাই হচ্ছে বর্তমানের বলতে পারি এটাই হচ্ছে বর্তমান উত্তর। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন আমি পেয়েছিলাম, ইউজুয়ালি হচ্ছে আমরা নোজ, মাউথ এন্ড আই এর প্রোটেকশন নিয়ে কথা বলে থাকি। কন্টাক্ট লেন্স নিয়ে আমি একটা কোশ্চেন পেয়েছিলাম যে কন্টাক্ট লেন্সের থ্রু মানে ট্রান্সমিট হইতে পারে কিনা, লাইক এটা যদি এক্সপোজ এরিয়াতে থাকলো ওই ক্ষেত্রে ড্রপলেট বা কোনো কিছুর মাধ্যমে, দেন হচ্ছে কন্টাক্ট লেন্সটা যে সলিউশন ইউজ করা হয় ওটা কি এনাফ প্রোটেকশন দেয় কিনা করোনা ভাইরাসের বিরুদ্ধে, কখনোই এটা প্রোটেকশন। যদি একটু। ভেরি গুড কোশ্চেন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমি একটা বলেছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোভিডে কিন্তু এটিপিক্যাল আরেকটা ফিচারের মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে আপনার চোখে ইনফেকশন হচ্ছে। এখন মনে করেন যদি আপনার ড্রপলেট যদি আপনার কোনো কারণে যদি কন্টাক্ট লেন্সের মধ্যে যেতে পারে,
সেক্ষেত্রে কিন্তু ওইটা দিয়ে কিন্তু আপনার চোখে কিন্তু এন্ট্রি করতে পারে, তাহলে কিন্তু আপনি কোভিডে ইনফেক্টেড হতে পারেন। আর যেটা হচ্ছে গিয়ে যে সলিউশন গুলা, অ্যান্টিবায়োটিক সলিউশন বা এগুলা, এটা আসলে কতটুকু কাজ করে এরকম কিন্তু কোনো ধরনের স্টাডি নেই। তো যেহেতু কোনো স্টাডি নাই বা কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারছি না। ইভেন আমি আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কোভিড হলে কি করতেছে, সুন্দর মতো করে গরম পানি খাও, তারপরে হচ্ছে আপনার গরম মশলা খাও, এটা খাও, ওইটা খাও, ওইটার ভাপ নাও, ওইটার ভাপ নাও। এগুলোর কোনো ভিত্তি নাই। এটা দিয়ে আপনার ভাইরাস জীবনও আপনার কিছুই হবে না, বরঞ্চ লাভের লাভ এটাই হইতে পারে, এক হচ্ছে আপনাকে কয়েকবার আপনাকে বদনা নিয়ে বাথরুমে যেতে হইতে পারে, এটা একটা ব্যাপার দাঁড়াতে পারে, অথবা আপনার ফ্যাটটা লাইপোলাইসিস হয়ে আপনি একটু চিকন হইতে পারবেন, এর বেশি কোনো ধরনের কিছু নেই। ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা বেড প্র্যাকটিস। তো এইগুলো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এগুলা দিয়ে খুব একটা সমাধান হয় না। তো যেটা আপনার বলেছেন, হ্যাঁ এটা হতে পারে কন্টাক্ট গ্লেসিং। ইভেন আমি তো কাচের কথা বললাম, এটা 28 দিন পর্যন্ত এইটা জীবাণুটা সার্ভাইভ করতে পারে। সো পসিবল, নট ইম্পসিবল বলে কোনো কিছু নেই কোভিড এর ব্যাপারে, এই মুহূর্তে অন্তত বলা যাবে না, কারণ অনেক কিছু পাওয়া যাচ্ছে নতুন নতুন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, গ্লাস নিয়ে আরেকটা কোশ্চেন ছিল, এখন কোভিড সিচুয়েশনে গ্লাস ইউজ করাটা সেফ নাকি গ্লাস ছাড়া থাকাটা বেটার, আচ্ছা, কোনটা এখানে বেটার আমি লাগে? একটা কথাই বললাম, আমাকে তো আমি প্রথমে বললাম যে প্রোটেক্ট ইউর টি। তো প্রোটেক্ট ইউর টি প্রোটেক্ট করতে হলে আপনি মাস্ক পরছেন, মাথার মধ্যে আপনি সবকিছুই পরছেন, তাহলে কি চশমা পরতে পারেন না, গগলস পরতে পারেন না? পরেন না। এটা আপনার সেফটিটা ইয়া করবে, এর বেশি তো কিছু না। তাহলে ডাইরেক্ট কন্টাক্টে যাওয়াটা একটু আপনার কিছুটা প্রিভেন্ট হবে। তবে হ্যাঁ, গ্লাসের ব্যাপারে যেহেতু আমি বলবো, অবশ্যই বের হয়ে আপনি বাসায় এসে এটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটি কিন্তু মাথায় রাখবেন, যেহেতু আপনি এক্সপোজ হচ্ছেন। ঠিক আছে? এবং আমাদের টিটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সেফ রাখার দরকার। সেক্ষেত্রে অবশ্যই আপনি পড়লে ভালো, গগলস পড়লে অবশ্যই বেটার, ফেস শিল্ড ব্যবহার করলে অবশ্যই বেটার, তবে অবশ্যই এটাকে প্রপার ভাবে ডিসইনফেক্টেড করতে হবে। তো থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, অলমোস্ট 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, কিভাবে যে হয়ে গেল অ্যাকচুয়ালি বলাই যাচ্ছে না। কথা বলতে বলতে কোশ্চেন জানতে জানতে হয়ে গেল। স্যার, এখন আপাতত কোনো কোশ্চেন দেখছি না। আপনার তাহলে অনুমতি নিয়ে চাইলে আপনি কিছু বলে শেষ করে দেওয়া যায় স্যার আজকের আচ্ছা, থ্যাংক সেশনটি। ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটা শুনেছেন। এবং কোভিড এর যে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, যে আমরা আসলে কি আমাদের সচেতনতা ছাড়া আমাদেরকে এই মুহূর্তে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তো আমরা সকলে সচেতন হই, আমরা আমাদের পরিবারকে, আমাদের বন্ধুদেরকে একটু সেফ রাখি, আমরা আমাদের যে আহ, নিয়মগুলা, বাঁচার যে নিয়মগুলা, বাঁচার যে উপায়গুলা, যেটা আমরা সকলে জানি, সেটা আমরা সুন্দর করে আমরা মানি, তাহলে অচিরেই আমি, আপনি, আমাদের পরিবার, আমরা সবাই মিলে আমাদের পুরা বাংলাদেশ এই কোভিড আক্রান্ত থেকে আশা করি সুস্থের দিকে এগিয়ে যাবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং ধন্যবাদ জানাই কল্পনাকে তার অসাধারণ কিছু প্রশ্নের জন্য, এবং ধন্যবাদ জানাই অ্যাসিসকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভরাত্রি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং অনেক কিছু আমি নতুন জেনেছি আজকে সেশনের মাধ্যমে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক কিছু শিখেছে, যেটা খুবই আমাদের সময় উপযোগী এবং খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। অনেকেই মিসকনসেপশন থাকে অনেক কিছু নিয়ে। স্যার, তাহলে আর আজকের মতো না বাড়িয়ে আমরা বিদায় নিয়ে নিই সবার জি, থেকে। আমরা আবার চলে আসবো স্যারকে নিয়ে নতুন আরো একটি ভিন্নধর্মী সেশন নিয়ে, অবশ্যই ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।